নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা গল্প সমিতার উপাখ্যান। অন্য দিনের মতো আজও খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল সমিতার। ছোটবেলায় ভীষণ ঘুম কাতুরে ছিল সে, কিন্তু মর্নিং স্কুল থাকতো বলে সূর্যোদয়ের অনেক আগেই মা ডাকাডাকি করে তাকে জাগিয়ে দিতেন। ক্লাস 3-তে ওঠার পর আর ডাকতে হতো না। স্বয়ংক্রিয় কোনো নিয়মে সে নিজেই জেগে যেত। এটাই ক্রমশ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আজ ঘুম ভাঙলেও বিছানা থেকে ওঠার বিন্দুমাত্র লক্ষণ দেখা গেল না সমিতার। ডাবল লেপ আর একটা জাপানি কম্বলের তলায় বুকের কাছে হাঁটু মুড়ে আধখানা বৃত্তের আকারে বেলা 9টা পর্যন্ত শুয়ে থাকবে সে। ইদানিং মাসখানেক ধরে এমনটাই চলছে। সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি। ঋতুচক্রের হিসেব অনুযায়ী শীতের তীব্রতা এখন কমে আসার কথা, কিন্তু হিমালয়ের কাছাকাছি বলে চা বাগানে ঘেরা এই শহরটায় সে নিয়ম খাটে না। সেই যে নভেম্বরের গোড়ার দিকে এখানে ঠান্ডা পড়তে শুরু করেছিল, এই ফেব্রুয়ারিতে সেটা মারাত্মক হয়ে উঠেছে। লেপ কম্বলের উষ্ণতার মধ্যে সমিতা যে বেলা 9টা পর্যন্ত কুঁকড়ে পড়ে থাকে, তার একমাত্র কারণ উত্তরবঙ্গের শীতই নয়। আসলে মাসখানেক আগে তার MA ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার কোনো তাড়াই নেই। এখন সে পুরোপুরি চাপমুক্ত। শুয়ে বসে ঘুমিয়ে ঘোর আলস্যে সময়কে যেভাবে খুশি অপচয় করলে কারুর আপত্তি হবে না। চাপ না থাকলেও সামান্য একটু দুশ্চিন্তা রয়েছে সমিতার। তার বয়স এখন 24। মায়ের ইচ্ছে এবছরই তার বিয়েটা হয়ে যাক। সমিতা তা চায় না। তার ধারণা MA-তে রেজাল্ট ভালো হবে, তারপর বছর 2 রিসার্চ করার পর বিয়ের কথা ভাবা যেতে পারে। কিন্তু মা কিছুতেই শুনতে চাইছেন না। তার এক বান্ধবীর ছেলে আদিত্যকে মায়ের ভীষণ পছন্দ। ছেলেটি কলকাতায় একটা বিরাট মাল্টিন্যাশনাল ফার্মের এক্সিকিউটিভ। যত তাড়াতাড়ি সম্ভব আদিত্যর সঙ্গে তার বিয়ে দিয়ে মা কন্যাদায় থেকে মুক্ত হতে চান। এই নিয়ে মায়ের সঙ্গে তার প্রচুর অশান্তি হয়ে গেছে, কিন্তু তাকে টলানো যায়নি। শেষ পর্যন্ত ঠিক হয়েছে রেজাল্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে বিয়েটা কি করে 2 বছর পিছিয়ে দেওয়া যায় তার একটা স্ট্র্যাটেজি ভেবে বার করতে হবে। তবে মাকে ঠেকানো যাবে কিনা সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিন্ত নয় সমিতা। অবশ্য মায়ের দিক থেকে ভাবলে তিনি যেটা চাইছেন সেটা অন্যায় বা অস্বাভাবিক কিছু নয়। তার বাবা একজন বিখ্যাত মানুষ এবং এখনো জীবিত। সারা দেশের কাছে তিনি এক পরমাশ্চর্য কিংবদন্তির নায়ক। কিন্তু তার সঙ্গে সমিতার কোনো সম্পর্ক নেই। 22 বছর আগে মায়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে। সে আর মা ছাড়া পৃথিবীতে তাদের আর কেউ নেই। মায়ের শরীর স্বাস্থ্য কিছুদিন ভালো যাচ্ছে না। এমনিতে তার প্রচণ্ড আত্মবিশ্বাস, কিন্তু বছরখানেক ধরে অদ্ভুত একটা ভীতি বা আশঙ্কা তার মাথায় ফিক্সেশনের মতো আটকে গেছে। মায়ের ধারণা বেশি দিন আর বাঁচবেন না। মৃত্যুর আগে মেয়ের জীবন এবং ভবিষ্যৎ তিনি সুরক্ষিত করে দিয়ে যেতে চান। সমিতা যে ঘরটায় শুয়ে আছে তারপরই লম্বা একটা হল। সেটার একদিকে চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা, আরেকদিকে সোফা, ডিভান, সেন্টার টেবিল আর টিভি দিয়ে সাজানো লিভিং রুম। হলটার উল্টো দিকে মায়ের বেডরুম, তার পাশে স্টোর, কিচেন, বাথরুম এবং তাদের কাজের মেয়ে লক্ষ্মীতির জন্য মাঝারি মাপের একটা ঘর। সব মিলিয়ে বাংলো টাইপের এই একতলাটা মায়ের কোয়ার্টার। তার মা নিরুপমা দত্ত
এখানকার গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। শুয়ে শুয়ে সমিতা লিভিং রুমে চেনা পায়ের শব্দ শুনতে পেল। তার মতো নিরুপমারও খুব ভোরে ঘুম ভাঙে, কিন্তু একবার জেগে গেলে তিনি আর শুয়ে থাকতে পারেন না। ভোর থেকে রাতে শোয়ার আগে পর্যন্ত সময়টা তার নির্দিষ্ট একটা রুটিনে বাঁধা। ঘুম থেকে উঠে প্রথমে তিনি যান বাথরুমে, মুখটুক ধুয়ে বাসি পোশাক পাল্টে চলে আসেন লিভিং রুমে। টিভির সামনে বসে দিনের প্রথম সংবাদ পাঠের জন্য অপেক্ষা করতে থাকেন। লক্ষ্মী এর মধ্যেই এক কাপ চা দিয়ে যায়। চা খেতে খেতে খবর শোনার পর স্কুলে যে ক্লাসগুলো নেবেন ঘন্টা 2 তার জন্য পড়াশুনো করে নেন। জোড়াতালি দিয়ে যেমন তেমন করে ক্লাস নিয়ে ছাত্র ঠকানোর কৌশলগুলো এখনো তিনি রপ্ত করতে পারেননি। এই জীবনে তার সম্ভব হবে না। পড়াটড়া হয়ে গেলে স্নান খাওয়া সেরে স্কুলে, বিকেলে ফিরে এসে আধ ঘন্টা বিশ্রাম, তারপর খানিকক্ষণ বাইরে গিয়ে হাঁটাহাঁটি। সূর্যাস্তের পর বাড়ি ফিরে টিভিতে পরপর দিল্লির হিন্দি সমাচার, ইংরেজি নিউজ এবং কলকাতার বাংলা সংবাদ শুনবেনই। যদি ভালো কোনো সিরিয়াল থাকে তাও মাঝে মাঝে দেখেন। তবে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা থাকলে খবর ছাড়া আর সব বন্ধ। রাত্রিরে 10টায় ডিনার সেরে ঘুম। অবশ্য তার আগে কলকাতা থেকে মফস্বল এডিশনের যে বাংলা কাগজটা আসে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেন। মায়ের দৈনন্দিন জীবনযাপনের এই ছকটা কতকাল ধরে দেখে আসছে সুমিতা। এসব তার মুখস্থ। সারা পৃথিবীর নানা খবর জানাটা মায়ের কাছে প্রচণ্ড নেশার মতো ব্যাপার। দিনরাত টিভি দেখে আর খবরের কাগজ পড়ে মস্তিষ্কে অজস্র তথ্যের একটা সংগ্রহশালা বসানোর মধ্যে কি মজা থাকতে পারে ভেবে পায় না সুমিতা। দেশ বিদেশের অত খবর কি দরকার? যেটুকু জরুরি তার বাইরে বাড়তি আর কিছু জানতে চায় না সে। আসলে মস্তিষ্ককে যতটা ভারমুক্ত রাখা যায়। অনেকক্ষণ মায়ের সারা শব্দ নেই। টিভিটাও যে চলছে না তা বোঝা যায়। তবে রান্নাঘরের দিক থেকে কাপ প্লেট আর চামচ নাড়ার আওয়াজ ভেসে আসছে। তার মানে লক্ষ্মীদি মায়ের জন্য চা করছে। টি গার্ডেনে জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলেও চা খুব একটা পছন্দ করে না সুমিতা। বিকেলে 1 কাপ পেলেও চলে, না পেলেও আপত্তি নেই। কি ভেবে লেপ কম্বলের তলা থেকে মুখটা একবার বার করল সুমিতা। বাঁ পাশ ফিরে শুয়েছিল সে। ওধারের জোড়া কাচের জানলাটার পর্দা কাল ভালো করে টেনে দেয়নি লক্ষ্মীদি। খানিকটা ফাঁক থেকে গেছে। সেখান দিয়ে বাইরে যতদূর চোখ যায় গাঢ় কুয়াশায় সমস্ত চরাচর আচ্ছন্ন হয়ে আছে। 2-2.5 ঘন্টার আগে এই কুয়াশা কাটবে না। এবার ডান পাশে হলঘরটার দিকে মুখ ফেরায় সুমিতা। তার বেডরুমের ওধারে দরজাটা রাতে খোলাই থাকে। পাছে তার ঘুম ভেঙে যায় সেজন্য হলঘরের আলো জ্বালেননি নিরুপমা। আবছা অন্ধকারে অলৌকিক কোনো সিলুয়েট ছবির মতো কোলের উপর 2 হাত রেখে চুপচাপ বসে আছেন তিনি। কিচেনটা কোণের দিকে বলে লক্ষ্মীকে এখান থেকে দেখা যাচ্ছে না। সমিতা কয়েক পলক তাকিয়ে থাকার পর মুখের উপর লেপ টেনে নেয়। চিরকাল মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস তার। কতক্ষণ বাদে সমিতার খেয়াল নেই, হঠাৎ টিভি চলার আওয়াজ ভেসে আসে। দিল্লির হিন্দি সংবাদ পাঠিকার ভরাট সুরেলা কণ্ঠস্বর টুকরো টুকরো ভাবে শুনতে পায় সে। তালিবানদের সঙ্গে দোস্তম বাহিনীর মরণপণ লড়াই, অন্ধ্রে ঘূর্ণিঝড়ে সমুদ্রগামী বহু জেলে নৌকো নিখোঁজ, গডম্যান চন্দ্রস্বামীর জামিন নামঞ্জুর, এমনই নানা খবরের পর কাল মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বিখ্যাত দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভোর পর্যন্ত জ্ঞান ফেরেনি। বিখ্যাত ব্যক্তিটি কে?
সংবাদ পাঠিকা নিশ্চয়ই তার নাম বলেছেন, কিন্তু সমিতা শুনতে পায়নি কিংবা খেয়াল করেনি। কলকাতায় কত নামকরা লোকই তো হার্ট অ্যাটাক, মস্তিষ্কে রক্তক্ষরণ বা মারাত্মক ক্যান্সারের শিকার হয়ে রোজ নার্সিংহোমে ভর্তি হচ্ছেন। খবরের কাগজ, টিভি বা রেডিও অনবরত এঁদের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে সারা দেশকে উৎকণ্ঠায় রাখেন। কিন্তু তার এবং নিরুপমার ব্যাপারে যা জরুরি নয় তা নিয়ে মাথা ঘামায় না সমিতা। মেয়েটার ভেতরে আবেগহীনতার মতো কিছু একটা আছে। সংবাদ পাঠিকা একটু আগে কলকাতায় যে খ্যাতিমান মানুষটির কথা বললেন, তার নাম না জানার জন্য তার আক্ষেপ নেই। কিন্তু হঠাৎ লিভিং রুম থেকে নিরুপমার চাপা আর্ত কণ্ঠস্বর কানে আসে, সেই সঙ্গে অস্পষ্ট কান্নার মতো আওয়াজ। সমিতার প্রথম প্রতিক্রিয়াটা হলো বিস্ময়। নিরুপমাকে পৃথিবীর আর সবার চেয়ে সে অনেক বেশি করে চেনে। তার এই মাটি ধীর, স্থির এবং ভীষণ চাপা ধরনের। আনন্দ, দুঃখ, ক্রোধ বা উত্তেজনা তার ভেতরে কখন কি চলে বাইরে থেকে বোঝার উপায় নেই। সমস্ত রকম উচ্ছ্বাস বা আবেগকে অসীম কর্তৃত্বে তিনি দমিয়ে রাখতে জানেন। কখনোই সেগুলোর বিস্ফোরণ ঘটতে দেন না। একমাত্র সমিতাই তাঁর নিরুচ্ছ্বাস মুখ চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তিনি কতটা উত্তেজিত বা কতটা খুশি। সেই মা কাঁদছেন, এটা প্রায় অবিশ্বাস্য মনে হলো তার। সে কি ভুল শুনেছে? কিন্তু না, কান্নাটা চলছেই, যদিও আগের চেয়ে আরো অস্পষ্ট। এর কারণ কি হতে পারে কিছুতেই ভেবে পায় না সমিতা। খানিকটা হতবুদ্ধির মতো লেপ টেপ সরিয়ে বিছানা থেকে নেমে পড়ে সে। এতক্ষণে বাইরের কুয়াশা অনেকটাই কেটে গেছে। যেটুকু আছে মিহি সিল্কের ওড়নার মতো চারিদিকের বাড়িঘর, চা বাগান, আকাশ সমস্ত কিছুর গায়ে লেপ্টে রয়েছে। রোদ উঠতে শুরু করেছে। সোনালি আলোয় ভরে যাচ্ছে হিম ঋতুর সকাল। শীতের সময় রাতে শোয়ার আগে বিছানায় মাথার কাছে একটা উলের চাদর যত্ন করে রেখে দেয় সমিতা, যাতে সকালে উঠে খোঁজাখুঁজি করতে না হয়। কাল রাতেও ওটা রেখেছিল। দ্রুত চাদরটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে হল ঘরে চলে আসে সে। নিরুপমা সেই একইভাবে সোফায় বসে আছেন। গায়ে একটা শাল রয়েছে ঠিকই, কিন্তু সেটা ডান পাশের কাঁধ থেকে আলগা হয়ে ঝুলে পড়েছে। হাত দুটো তেমনি কোলের উপর জড়ো করা। পার্থিব কোনো ব্যাপারেই বুঝিবা তার খেয়াল নেই। আধবোজা চোখ থেকে সরু ফ্রেমের চশমার তলা দিয়ে ফোঁটায় ফোঁটায় জল ঝরে যাচ্ছে। টিভিটা এখন চলছে না। খুব সম্ভব খবরের পর ওটা বন্ধ করে দিয়েছেন নিরুপমা। নিচু সাইড টেবিলে চা জুড়িয়ে জল হয়ে গেছে। লক্ষ্মীকে আশেপাশে কোথাও দেখা গেল না। মাকে চা দিয়ে সে হয়তো বাথরুমে গিয়ে ঢুকেছে। খানিকটা দূরে দাঁড়িয়ে নিরুপমাকে কয়েক পলক লক্ষ্য করে সুমিতা। তার 52 বছর বয়সের এই জননীটি এখনো বেশ সুস্থি। গায়ের রং একটু চাপা ঠিকই, কিন্তু শরীরের গড়নটি চমৎকার। এই বয়সও এক ফোঁটা মেদ জমেনি। মসৃণ ত্বক, লম্বাটে নিটোল মুখমণ্ডল, পাতলা টানটান নাক, চোখ দুটো শালিকের চোখের মতো কাজল পরা, মাথা ভর্তি অজস্র কালো চুলের ফাঁকে ফাঁকে সময়ের অদৃশ্য মেকআপ ম্যান নিঃশব্দে ব্রাশ চালিয়ে কিছু কিছু রূপলি ছোপ ধরিয়ে দিয়েছে ঠিকই, তবু প্রৌঢ়ত্বে পৌঁছেও যৌবনের শেষ রশ্মিগুলোকে নিজের শরীর থেকে এখনো বিলীন হয়ে যেতে দেননি। আগে যখনই মায়ের দিকে তাকিয়েছে সমিতা ভেবেছে এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো, কিন্তু আজ সেদিকে
একেবারেই নজর নেই তার। নিরুপমার চোখ থেকে যে জলবিন্দুগুলি ঝরে পড়ছে, একদৃষ্টে সে তাই দেখে চলেছে। 24 বছরের জীবনে কখনো মাকে আগে কাঁদতে দেখেছে কি সমিতা? মনে পড়ল না। খুব ছোটবেলায় বুঝতে পারত না। বড় হওয়ার পর বাবার সঙ্গে যখন বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা জানতে পারল পৃথিবীতে তাদের আর কেউ নেই, তখনও মাকে কোনোদিন আজকের মতো এমন ভেঙে পড়তে দেখেনি। পায়ে পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ায় সমিতা। খুব আস্তে ডাকে, মা। নিরুপমা চকিত হয়ে মেয়ের দিকে তাকান, যেন অতি গোপন কিছু ধরা পড়ে গেছে। সেভাবে অসীম সংকোচে দ্রুত চশমা খুলে চোখ মুছে ধীরে ধীরে মাথা নেড়ে ধরা ধরা ঝাপসা গলায় বলেন, কি বলছিস? কি হয়েছে? কই, কিছু না। তবে কাঁদছিলে কেন? কোথায় আবার কাঁদলাম? স্থির দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে সমিতা বলে, তুমি আমাকে বলবে না মা? সমিতার দিকে তাকিয়ে থাকতে পারছিলেন না নিরুপমা। মুখ নামিয়ে নিচু গলায় বলেন, কিছু হলে তো বলবো। একটু থেমে ফের বললেন, এত তাড়াতাড়ি উঠে পড়লি কেন? যা, শুয়ে থাক গিয়ে। নিরুপমার কাঁধে একটা হাত রেখে গভীর গলায় সমিতা বলে, মা, আমার দিকে তাকাও। মুখটা সামান্য তুলেই নামিয়ে নেন নিরুপমা। বলেন, বল, কি বলবি? তুমি তো আমার কাছে কখনো কিছু লুকোও না। কোনো কারণে তুমি কষ্ট পেলে আমার মন কিরকম খারাপ হয়ে যায় সে কি তোমার জানা নেই? নত চোখে অনেকক্ষণ চুপ করে থাকেন নিরুপমা। একসময় বলেন, আমার মুখ থেকে নাইবা শুনলি, পরে সবই জানতে পারবি। বলেই আচমকা উঠে দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে যান। মা যে তার সঙ্গোপন কষ্টের কথা নিজের থেকে বলবেন না, সেটা বোঝাই গেছে। না বললে কষ্টটা কিসের সে জানবে কেমন করে? বিমূঢ়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হলঘরের শেষ মাথায় দেওয়াল জোড়া কাঠের জানালার কাছে গিয়ে দাঁড়ায় সমিতা। কখন যেন লক্ষ্মী ভারী পর্দা সরিয়ে জানালার 2-1টা পাল্লা খুলে দিয়ে গেছে। দূর মনস্কর মতো সামনের দিকে তাকায় সে। বাইরে একদিকে পাহাড়ের ঢালে মাইলের পর মাইল জুড়ে চা বাগান, আরেকদিকে গোল্ডেন ভ্যালি টি গার্ডেনগুলোর নানা কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী কাঠ আর ইটের তৈরি ছোট বড় কোয়ার্টার। এছাড়া স্কুল বিল্ডিং, চা বাগানের অফিস, বাজার ইত্যাদি। পিকচার পোস্টকার্ডে স্বপ্নের মতো অলৌকিক যেসব শহরের ছবি ছাপা থাকে, গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের এই টাউনশিপ অনেকটা সেই রকম। ইংরেজ আমলে বানানো এই শহরের আভিজাত্য আর মর্যাদা খানিকটা খোয়া গেলেও এখনো যেটুকু অবশিষ্ট আছে তাতেই চোখ জুড়িয়ে যায়। সমিতা চা বাগান টাগানের দিকে তাকিয়েই ছিল শুধু, কিন্তু চারিদিকে পরমাশ্চর্য দৃশ্যাবলীর কিছুই যেন সেভাবে তার চোখে পড়ছিল না। হিমালয়ের বরফ ছুঁয়ে যে কনকনে উত্তরে হাওয়া মুখের উপর চাবুকের মতো আছড়ে পড়ছে, সেদিকেও তার এতটুকু খেয়াল নেই। আসলে মায়ের চিন্তাটা তাকে আচ্ছন্ন করে রেখেছে। হঠাৎ সমিতার মনে হলো, খানিক আগে টেলিভিশনের খবর শোনার পর থেকেই মা ভেঙে পড়েছেন। কিন্তু দিল্লি থেকে প্রচারিত হিন্দি সমাচারে কি এমন থাকতে পারে যা উত্তরবঙ্গের একজন শান্ত, সংযত, শ্রদ্ধেয় বাঙালি মহিলাকে কয়েক মিনিটের ভেতর পুরোপুরি তছনছ করে দিয়েছে?
হিন্দি সমাচারের খবরগুলো বারবার মনে করার চেষ্টা করল সমিতা, কিন্তু তেমন কোনো জোরালো হেতুই খুঁজে পাওয়া গেল না। নিরুপমা বলেছেন তার কষ্টের কারণটা সমিতা নিজেই জানতে পারবে, কাজেই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। জানালার কাছ থেকে নিজের ঘরে ফিরে এলো সে। এখান থেকে হলঘরের ওধারে মায়ের বেডরুমের একটা অংশ দেখা যায়। সমিতা লক্ষ্য করল নিরুপমা তার বিছানায় দুটি হাঁটুর উপর কপাল রেখে আচ্ছন্নের মতো বসে আছেন। একটুক্ষণ তাকে দেখে বাথরুমে ঢুকে পড়ল সে। মুখটুক ধুয়ে বেরিয়ে আসতে না আসতেই লক্ষ্মী এসে হাজির। বয়স 40-এর কাছাকাছি, মাঝারি হাইট, মোটা মোটা হাড়ের ফ্রেমে তার মজবুত শরীর, চৌকো ধরনের মুখ। তার চেহারায় নারী সুলভ লাবণ্যের চেয়ে জবরদস্ত পুরুষালী ভাবটাই বেশি। দুবার বেশ ঘটা করে তার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোটাই বেশি দিন টেকেনি। লক্ষ্মীর 2 স্বামী ছিল অতীব হারামজাদা। প্রথমটা যেমন মাতাল তেমনি রকচটা। পান থেকে চুন খসলে তাকে বেদম ঠ্যাঙাত। এলোপাথাড়ি মারতে মারতে নাক মুখ দিয়ে এক একদিন রক্ত বার করে দিত। গোড়ার দিকে মুখ বুজে থাকলেও সহ্যের তো একটা সীমা আছে। বিয়ের মাস 3 পরে থেকে সে রুখে দাঁড়িয়ে পাল্টা মার দিতে শুরু করল। শক্তিটা তার গায়েও খুব একটা কম নেই। নিয়মিত যুদ্ধ বিগ্রহ চালিয়ে আরও কয়েকটা মাস অত্যন্ত বিপজ্জনক অবস্থায় কাটালো তারা। তারপর একজনের হাঁটু আর কোমরের হাড় যখন ভাঙল এবং আরেকজনের মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বাঁধল, পাড়াপড়শিরা এসে বললে, বিয়ের সুখ ঢের ভোগ করেছ, এবার দুজনে ফারাক হয়ে যাও, নইলে কেউ একজন খুন হয়ে যাবে। পড়শিদের এই রায় দুজনেই মেনে নেয়। কাটান ছাড়ানে 3 বছর পর লক্ষ্মীর দ্বিতীয়বার বিয়ে। আগের বিয়ের মতো এখানে মারদাঙ্গা জাতীয় সামরিক ব্যাপার ছিল না। লক্ষ্মীর 2 নম্বর স্বামীটি ছিল ছিচকে চোর। একদিন রাত্রিরে তার সোনাদানা, টাকা পয়সা, বাসনকোসন সব হাতিয়ে নিয়ে সে উধাও হয়ে যায়। তারপর থেকে বিয়ে ব্যাপারটার উপর প্রচণ্ড ঘেন্না ধরে গেছে লক্ষ্মীর। তার বাপ মা নেই, একমাত্র ভাই কোনো রকম সম্পর্ক রাখে না। সেদিক থেকে দেখতে গেলে পিছুটান বলতে কিছু নেই। 2 নম্বর বিয়েটা নষ্ট হওয়ার পর নানা জায়গায় ভাসতে ভাসতে সমিতাদের কাছে এসে ঠেকেছে সে। 5 বছর ধরে এখানেই আছে। সমিতারাই তার সব। লক্ষ্মী বলে, তোমার খাবার দিয়ে যাব? নিরুপমা ছুটির দিন ছাড়া ব্রেকফাস্ট করেন না। স্রেফ 2খানা বিস্কুট আর 1 কাপ চা। আজ স্কুল আছে। সকালের খাবারটা সমিতাকে একা একাই খেতে হবে, কিন্তু এই মুহূর্তে তার খাওয়ার এতটুকু ইচ্ছা নেই। সে বলে, পরে খাবো। লক্ষ্মী বলে, আমি কিন্তু এখন বাজারে যাব, অনেক কেনাকাটা আছে, ফিরতে একটু দেরি হবে। লক্ষ্মী বাড়ির সব কিছু সামলায়। বাজার হাট, রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, এমনকি কাপড় কাচা পর্যন্ত একা নিজের হাতে করে থাকে। সমিতা বলে, ঠিক আছে। লক্ষ্মী বলে, রান্নাঘরে খাবার ঢাকা দিয়ে রেখে গেলাম, খিদে পেলে খেয়ে নিও। আচ্ছা। লক্ষ্মী চলে যায়। চা বাগানের এই শহরে সমিতার প্রচুর বন্ধু। কয়েকজন তার মতোই এবার MA পরীক্ষা দিয়েছে। অন্যদিন এই সময়টা এদের কারুর না কারুর বাড়ি গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে আসে, কিন্তু আজ আর বেরোতে ইচ্ছা করল না। চুপচাপ বিছানায় শুয়ে পাশের সাইড টেবিল থেকে একটা রঙিন ফিল্ম ম্যাগাজিন তুলে পাতা উল্টাতে লাগলো। সময় কাটানোর জন্য এইসব ম্যাগাজিন মন্দ নয়। পাতায় পাতায় হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের দারুণ দারুণ সব ব্লো আপ ছবি, সেই সঙ্গে পর্দাকা পিছে জাতীয় নানা ধরনের রগরগে কেচ্ছার মুচমুচে বিবরণ।
সমিতা পাতার পর পাতা উল্টে যাচ্ছে ঠিকই, চোখের সামনে দিয়ে চিত্রতারকাদের আশ্চর্য মোহময় সব শরীর রঙিন ঝলকের মতো একের পর এক বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। সমস্ত স্নায়ু টান টান করে মায়ের জন্য সে অপেক্ষা করছে। এরপর নিরুপমা কি করবেন তা জানা নেই। বুকের ভেতর তীব্র উৎকণ্ঠা অনুভব করতে থাকে সমিতা। কতক্ষণ বাদে তার খেয়াল নেই, হঠাৎ টিভির আওয়াজ আবার ভেসে আসে। সঙ্গে সঙ্গে সমিতা টের পায় সকালে হিন্দি সমাচারের পর এখন ইংরেজি নিউজ শুরু হয়েছে দিল্লি থেকে। চোখের সামনে থেকে ফিল্ম ম্যাগাজিনটা সরাতেই তার চোখে পড়ে ঘণ্টাখানেক আগের মতো নিরুপমা লিভিং রুমের সোফার উপর একই ভঙ্গিতে কোলের ওপর 2 হাত জড়ো করে রুদ্ধশ্বাসে খবর শুনছেন। কখন তিনি তার বেডরুম থেকে নিঃশব্দে উঠে এসে টিভি চালিয়ে দিয়েছেন সে লক্ষ্য করেনি। মুহূর্তে মস্তিষ্কের ভেতর থেকে অদৃশ্য একটা সংকেত পেয়ে যায় সমিতা। মায়ের কষ্টের কারণটা নিশ্চয়ই দিল্লি থেকে প্রচারিত খবরগুলোর মধ্যেই কোথাও রয়েছে। খুব আস্তে পায়ের এতটুকু আওয়াজ না করে লিভিং রুমে মায়ের সোফার পেছনে এসে দাঁড়ায় সে। নিরুপমার চোখ দুটো টিভির পর্দার উপর স্থির হয়ে আছে। সুন্দরী সংবাদ পাঠিকা চমৎকার কণ্ঠস্বরে খবর পড়ে যাচ্ছেন। কোথাও জড়তা নেই, ভঙ্গিটা দারুণ তত্ত্বরে। 1 ঘন্টা 15 মিনিট আগে হিন্দিতে যে সংবাদগুলো শোনা গিয়েছিল এখন তারই ইংরেজি তর্জমা প্রচার করা হচ্ছে। সেই অন্ধ্রপ্রদেশের ঘূর্ণিঝড়, আফগানিস্তানের দখল নিয়ে তালিবান আর দোস্তম বাহিনীর লড়াই, গডম্যান চন্দ্রস্বামী, লাখুভাই পাঠক মামলা ইত্যাদির পর হঠাৎ গলার স্বরে পরিবর্তন ঘটিয়ে জানানো হল চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ তারকা সঞ্জয় কুমার কাল মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এরপর সংবাদ পাঠিকা কি পড়ে গেলেন তার একটি বর্ণও মাথায় ঢুকল না সমিতার। সঞ্জয় কুমারের নামটা শোনার সঙ্গে সঙ্গে তার স্নায়ুতে একটা ধাক্কা লেগেছিল। পরক্ষণে নিজেকে সামলে নেয় সে। টের পায় সারা শরীরে প্রচণ্ড এক কাঠিন্য নেমে এসেছে। নিজের অজান্তেই তার হাত দুটো মায়ের সোফাটা আঁকড়ে ধরে। হিন্দি সমাচারে সঞ্জয় কুমারের খবরটা শোনার পর থেকেই যে নিরুপমা ভেঙে পড়েছিলেন এবার তা স্পষ্ট হয়ে যায়। হয়তো তার ধারণা ছিল সমাচারের 1.25 ঘন্টা বাদে ইংলিশ বুলেটিন প্রচারের সময় সঞ্জয় কুমারের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু প্রত্যাশিত সুখবরটি পাওয়া গেল না। সঞ্জয় কুমারের আসল নাম রাধা বিনোদ দত্ত। এমন একটা গাইয়া মার্কা গ্ল্যামারহীন নাম সিনেমায় অচল। তাই রূপলী পর্দার জন্য পিতৃদত্ত নামটা তো বদলে দিয়েছেনই, পদবিটাও বর্জন করেছেন। সঞ্জয় কুমার নামটা বাংলা এবং হিন্দি সিনেমার দর্শকদের মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। তার নামে সারা দেশে অগন্তি ফ্যান ক্লাব। এই লোকটাকে জড়িয়ে কত যে গসিপ তার কোনো লেখাজোখা নেই। রাধা বিনোদ দত্ত বা সঞ্জয় কুমার হলেন নিরুপমার প্রাক্তন স্বামী এবং সমিতার বাবা। এই পুরুষ শাসিত সোসাইটিতে সসম্মানে বাঁচতে হলে পিতৃ পরিচয়টা ভীষণ জরুরি। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে রাধা বিনোদের নামটা তার সঙ্গে জুড়ে আছে। পারলে এই লোকটার পিতৃত্বকে সে অস্বীকার করত, কিন্তু আমৃত্যু ওটার হাত থেকে তার রেহাই নেই। যত দিন বেঁচে থাকবে
রাধা বিনোদকে ঘৃণাই করে যাবে সমিতা। কিন্তু মা, স্ত্রীর মর্যাদা যে দেয়নি, চরম অসম্মান করে একরকম গায়ের জোরে যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে, তার প্রতি নিরুপমার মোহ এখনো কাটেনি, সেটা জানে। ডিভোর্সের 22 বছর বাদেও রোজ স্নানের পর চুলের ভেতর খুব সরু করে সিঁদুরের একটা রেখা লুকিয়ে লুকিয়ে টানেন মা। বাইরে থেকে অবশ্য তা দেখা যায় না। যে ভঙ্গুর দাম্পত্য জীবন বহু কাল আগে ধ্বংস হয়ে গেছে, তার স্মৃতিচিহ্ন এভাবে ধরে রাখার মানে হয় না। আসলে নিরুপমার মাথায় সেকালের সতীসাধ্যী রমণীদের আত্মা ভর করে আছে, যাদের কাছে স্বামীদের কোনো দোষ থাকতে পারে না। তাদের 7 খুনের জায়গায় 100 খুন মাপ। কিন্তু সমিতার চোখে রাধা বিনোদ ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। একটা দুশ্চরিত্র স্বার্থপর লম্পটের জন্য কেন যে নিরুপমার এমন দুর্বলতা, সে ভেবে পায় না। ইংরেজি নিউজ শেষ হয়ে টিভিতে কি একটা সিরিয়াল শুরু হয়েছে, সেদিকে লক্ষ্য ছিল না সমিতার। এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে আছে সে। তখনকার মতো এবারও নিরুপমা কাঁদছেন। তার গলার ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ বেরিয়ে আসছে। হঠাৎ সমিতার মাথায় যেন আগুন ধরে যায়। প্রায় চেঁচিয়ে ওঠে সে, কেন কাঁদছো মা? সমিতা যে নিউজের সময় তার পেছনে এসে দাঁড়িয়েছিল, নিরুপমা আগেই টের পেয়েছিলেন। আচমকা মেয়ের গলা শুনে তাই তিনি চমকে উঠলেন না, সমিতার কথার উত্তরও দিলেন না। সমিতা এবার বলে, একটা বাজে লোকের জন্য তোমার এই সেন্টিমেন্টের কোনো মানে হয় না। আবছা গলায় নিরুপমা বলেন, চুপ কর সমী। সমিতা মায়ের নির্দেশ অগ্রাহ্য করে গলার স্বর আরেক পর্দা উঁচুতে তোলে। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যে আমাদের পুরোপুরি অস্বীকার করেছে, 22 বছরে একদিনও খোঁজ খবর নেয়নি, তোমাকে চরম অসম্মান করেছে, তার মতো একটা লোকের জন্য কেন তুমি কাঁদবে? নিরুপমা বলেন, সমী, তুই এখন এখান থেকে যা। তিনি কাঁদছিলেন ঠিকই, কিন্তু কান্নার মধ্যেও তার কণ্ঠস্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে সমিতার আর মায়ের কাছে দাঁড়িয়ে থাকতে সাহস হয় না। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে আসে সে। বিছানার ধারে বসে মায়ের দিকে কিন্তু তাকিয়েই থাকে। নিরুপমার ওঠার কোনো লক্ষণ নেই। সমিতা বুঝতে পারে তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। অনেকক্ষণ চুপচাপ বসে থাকেন নিরুপমা। তারপর আস্তে আস্তে উঠে গিয়ে টিভিটা বন্ধ করে দেন। লিভিং রুমের একধারে উঁচু কাঠের স্ট্যান্ডে গাঢ় লাল রঙের একটা টেলিফোন রয়েছে। এবার সেখানে গিয়ে ফোনটা তুলে ডায়াল করতে থাকেন। এখান থেকে লং ডিস্টেন্স লাইনে যোগাযোগ করার ব্যবস্থা আছে। সমিতা মায়ের দিক থেকে চোখ সরায়নি। একটু পর নিরুপমার গলা তার কানে ভেসে এলো, মা কলকাতায় সতীনাথ লাহিড়ীর সঙ্গে কথা বলছেন। সতীনাথ তাঁর লতায় পাতায় কিরকম যেন ভাই হন, সেদিক থেকে সমিতার মামা। অন্য আত্মীয় স্বজনেরা তাদের সঙ্গে বহুকাল কোনো সম্পর্ক রাখে না। সতীনাথ কিন্তু ব্যতিক্রম। মানুষটা দারুণ আমোদে, হুল্লোড়বাজ এবং সহানুভূতিশীল। কলকাতা থেকে মাসে 5-7 বার সমিতাদের ফোন করবেনই। 2-1 বছর পর পর এখানে এসে তাদের দেখেও যান। 20-21 বছর আগে নিরুপমা যখন তাকে নিয়ে উত্তর বাংলার এই চা বাগানে চলে আসেন, তারপর থেকে এই সতীনাথ ছাড়া বাইরের পৃথিবীর আর কারোর সঙ্গে তাদের যোগাযোগ নেই। সতীনাথ হাইকোর্টের অ্যাডভোকেট, মাঝারি ধরনের পসার তাঁর। আসলে প্র্যাকটিসের দিকে তার তেমন মন নেই, অভিনয়ের দিকে দারুণ ঝোঁক।
গ্রুপ থিয়েটারের নাটকে আর ফিল্মে মাঝে মাঝে নানা ভূমিকায় তাকে নামতে দেখা যায়। স্টেজ এবং সিনেমা দুই জগতের সঙ্গেই সতীনাথের ঘনিষ্ঠ সম্পর্ক। এমন কোনো অভিনেতা বা অভিনেত্রী নেই যাদের তিনি চেনেন না। নিরুপমার কথাগুলোই শুধু কানে আসছিল সমিতার। সতীনাথ কি উত্তর দিচ্ছিলেন তা শোনা না গেলেও বুঝতে অসুবিধা হচ্ছিল না। মা সঞ্জয় কুমার সম্পর্কে নার্সিংহোমে খোঁজ খবর নিয়ে তাকে ফোন করে জানাতে বলছিলেন। টিভিতে খুব বেশি কিছু বলে না। যে মেডিকেল টিমটা ওকে দেখছে তাদের কাছ থেকে ডিটেলে সব জেনে নিয়ে আমাকে 1-1.5 ঘন্টা পর পর ফোন করবি। আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। সতীনাথ নিরুপমার চেয়ে 7-8 বছরের ছোট। তিনি হয়তো বললেন ফোন করবেন। নিরুপমা বলেন, আমি আজ আর স্কুলে যাচ্ছি না, কোয়ার্টারেই থাকব। ঘণ্টাখানেকের ভেতর তোর ফোন না পেলে আমাকেই করতে হবে। আচ্ছা, রাখছি। বলে টেলিফোন জায়গা মতো রেখে নিজের ঘরে চলে গেলেন। সমিতা তার বেডরুমে আরও কিছুক্ষণ বসে থাকে। সঞ্জয় কুমারের আকস্মিক হার্ট অ্যাটাকের খবর শুনে গোড়ার দিকে সে নিজেকে নির্বিকার রাখতে চেয়েছিল। মাকে ভেঙে পড়তে দেখে মনে হয়েছিল এই ধরনের বাজে ভাবালু তার মানে হয় না। কিন্তু এখন ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ করে সে। আগেও একটা মানসিক চাপ অনুভব করেছিল সমিতা, কিন্তু সঙ্গে সঙ্গে তা উড়িয়ে দিয়েছে। এবার তা পারা গেল না। মায়ের কান্না, সতীনাথকে তাঁর ফোন, টিভির খবর সব মিলিয়ে কি এক অস্থিরতা যেন নিজের অজান্তে তার মধ্যে চারিয়ে যাচ্ছিল। সঞ্জয় কুমার সম্পর্কে তার মনোভাব হঠাৎ যে পাল্টে গেছে তা ভাবার কারণ নেই। তবু এই প্রতিক্রিয়াটাও মিথ্যে নয়। সতীনাথ ঘণ্টাখানেক পর ফোন করে কি বলবেন তা জানার জন্য তার কেমন এক উৎকণ্ঠা হচ্ছে। সমিতা আচমকা উঠে দাঁড়ায়। লিভিং রুমে উদ্দেশ্যহীনের মতো বার কয়েক হাঁটাহাঁটি করে কিচেনের কাছে চলে আসে। তার মনে পড়ে লক্ষ্মী তার সকালের খাবার ওখানে ঢাকা দিয়ে রেখে গিয়েছিল, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। পায়ে পায়ে ফিরে এসে সে লিভিং রুমের জোড়া জানালার কাছে দাঁড়ায়। দূরে উঁচু নিচু পাহাড়ের যে স্কাইলাইন দিগন্তে পরমাশ্চর্য একটা নকশা তৈরি করেছে, তার ওধার থেকে সূর্য অনেকখানি উপরে উঠে এসেছে। কুয়াশার চিহ্নমাত্র নেই। যত দূর চোখ যায় ঝলমলে সোনালি আলোয় চারিদিক ভরে যাচ্ছে। বাতাস থেকে কনকনে হিমের ভাব কিছুটা কমে গেছে। চা বাগানের এই শহর ঘণ্টা দেড়েক আগেও ছিল ভয়ানক নির্জন। এখন প্রচুর লোকজন দেখা যাচ্ছে। বাঙালি, নেপালি, বিহারি এবং ভারতের নানা অঞ্চলের মানুষ। সবারই সারা গা মোটা ভারী শীতের পোশাকে মোড়া। বেশ কিছু সাইকেল, অটো আর মাঝে মধ্যে 2-4টে জিপও চোখে পড়ছে। সমিতা জানালার ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে বাজার থেকে ফিরে এসে লক্ষ্মী সোজা রান্নাঘরে গিয়ে ঢোকে। প্রায় সঙ্গে সঙ্গেই তার উঁচু গলা ভেসে আসে, খাবার খাওনি কেন? না খাওয়ার কারণটা জানিয়ে দেয় সমিতা। অনেকদিন এক বাড়িতে কাটালে কাজের মেয়েদের খানিকটা অধিকার জন্মায়। সমিতা খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম করলে বা রাতে শুতে দেরি করলে লক্ষ্মী বকাবকি করে। সে বলে, না খেয়ে পিত্তি পড়লে তখন ঠেলা বুঝবে। সমিতা উত্তর দেয় না। কিছুক্ষণ গজগজ করার পর রান্নাবান্নার তোড়জোড় শুরু করে লক্ষ্মী। একসময় নিরুপমা তাঁর বেডরুম থেকে ডাকেন, লক্ষ্মী। লক্ষ্মী ক্ষিপ্র হাতে আনাজ কাটতে কাটতে সাড়া দেয়, কি বলছেন মা? তোমার তাড়াহুড়ো করতে হবে না, আমি আজ স্কুলে যাচ্ছি না। 10টা নাগাদ তোমাকে একটা চিঠি লিখে দেব, রেখাদিকে দিয়ে আসবে। রেখাদি
অর্থাৎ রেখা মণ্ডল, গোল্ডেন ভ্যালি টি গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস। নিরুপমা না গেলে তার ক্লাসগুলো যাতে অন্য টিচারদের ভাগ করে দেওয়া যায় সেজন্যই চিঠি পাঠাতে হবে। পারতপক্ষে তিনি স্কুল কামাই করেন না। কোনো কারণে যেতে না পারলে ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় তাই আগেভাগে ব্যবস্থা করে দেন। সতীনাথের সঙ্গে কথাবার্তার পর আরও 3 ঘন্টা কেটে গেছে। এর ভেতর লক্ষ্মীকে দিয়ে স্কুলে চিঠিও পাঠিয়ে দিয়েছেন নিরুপমা। তিনি বলেছিলেন 1-1.5 ঘন্টা পর পর যেন সঞ্জয় কুমারের সর্বশেষ খবর তাকে জানানো হয়, কিন্তু সতীনাথের ফোন এখনো আসেনি। দিনের এই সময়টা টেলিফোনের লাইনগুলো ভীষণ ব্যস্ত থাকে। সতীনাথ কি উত্তর বাংলার লাইন পাচ্ছেন না? জোড়া জানালার পাশ থেকে সমিতা নিজের ঘরে ফিরে এসেছিল অনেক আগেই, কিন্তু তার চোখ দুটো রয়েছে মায়ের দিকেই। নিরুপমা এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারছেন না। একবার বসছেন, পরক্ষণে উঠে দাঁড়াচ্ছেন। বারবার লিভিং রুমে এসে এলোমেলো ঘোরাঘুরি করছেন, আবার ফিরে যাচ্ছেন নিজের ঘরে। কিন্তু তার কান দুটো রয়েছে টেলিফোনের দিকে। যত সময় কাটছে ততই যেন শ্বাস রুদ্ধ হয়ে আসছে নিরুপমার। 2-4 বার ডায়াল করে সতীনাথকে ধরতে চেষ্টা করলেন, কিন্তু 15-20 ফুট দূরত্বে বসে সমিতা বুঝতে পারল কলকাতার লাইন পাননি। 1:20 যখন বাকি, সেই সময় সতীনাথের ফোন এলো। নিরুপমা দৌড়ে এসে টেলিফোনটা তুলে নিলেন। হ্যালো সতীনাথ, তোকে কতবার বললাম 1-1.5 ঘন্টা বাদে বাদে ফোন করবি? হ্যাঁ বল। টিভির স্পেশাল বুলেটিন? না, সকালের দিকে সেই যে দিল্লির নিউজ শুনেছিলাম, তারপর আর টিভি খুলিনি। কি ছিল বুলেটিনে? ওধার থেকে সতীনাথ কি জবাব দিলেন শোনা না গেলেও নিরুপমার প্রতিক্রিয়া দেখে টের পাওয়া গেল মারাত্মক কিছু ঘটে গেছে। তার হাত থেকে টেলিফোনটা মেঝেতে ছিটকে পড়ল। সমিতা লক্ষ্য করল মায়ের সমস্ত শরীরের জোরগুলো দ্রুত আলগা হয়ে যাচ্ছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। টলতে টলতে একসময় যখন হুড়মুড় করে পড়ে যাচ্ছেন, সমিতা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। রান্নাঘর থেকে লক্ষ্মীও দেখতে পেয়েছিল। ঊর্ধ্বশ্বাসে সেও ছুটে এসেছে। সমিতা নিরুপমার দেহের ভার ঠিকমতো ধরে রাখতে পারেনি। তারা দুজনেই নিচে পড়ে গিয়েছিল। কোনো রকমে মায়ের মাথাটা নিজের কোলে তুলে নিয়ে সমিতা অসীম উৎকণ্ঠায় বলে ওঠে, কি হয়েছে মা? সতীনাথ মামা কি বলল? লক্ষ্মীকেও ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেও ঝুঁকে বলল, মা এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে? সমিতা বা লক্ষ্মী কারুর কথার উত্তর দিলেন না নিরুপমা। হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কান্নার উচ্ছ্বাসে তার সমস্ত শরীর বেঁকে চুরে যেতে লাগল। সমিতারা ধরাধরি করে তাকে লিভিং রুমের ডিভানে শুইয়ে দিল। অনেকক্ষণ একটানা কান্নার পর জড়ানো গলায় নিরুপমা সমিতাকে বলেন, তোর বাবা আর নেই। শোকের প্রাথমিক প্রবল আঘাত ততক্ষণে কিছুটা কাটিয়ে উঠেছেন তিনি। এটাই ভেবেছিল সমিতা। লম্পট হোক, স্বার্থপর হোক, দুশ্চরিত্র হোক, সঞ্জয় কুমার নামের লোকটা তার বাবা। যদিও মনে মনে তাকে সে ঘৃণা করে, তবু জন্মদাতার মৃত্যুতে শোকগ্রস্ত হওয়াটা বুঝিবা মানুষের আদিম সংস্কার। রক্তের ভেতরেই সেটা থেকে যায় কিনা কে জানে। মায়ের মতো ভেঙে চুরে না গেলেও সঞ্জয় কুমারের মৃত্যু সংবাদে বুকের ভেতর কোথায় যেন একটা ধাক্কা লাগে।
কি বলবে যখন ভেবে উঠতে পারছে না, সেই সময় নিরুপমা ফের বলেন, সতীনাথ বলছিল একটার সময় রেডিওতে তোর বাবার সম্বন্ধে কি স্পেশাল প্রোগ্রাম যেন করবে, আমাদের রেডিওটা এখানে নিয়ে আয়। সমিতাদের একটা ট্রানজিস্টর সেট রয়েছে, সেটা প্রায় চালানোই হয় না, তারা টিভি দেখে থাকে। এখন দৌড়ে গিয়ে মায়ের ঘরের টেবিল থেকে নিয়ে এসে টিভির মাথায় বসিয়ে চালিয়ে দেয় সে। কি একটা লঘু সঙ্গীত ধরনের গান চলছিল। মিনিটখানেক বাদে সেটা থামতেই ঘোষিকার গভীর বিষাদময় কণ্ঠস্বর ভেসে আসে। অপরিসীম বেদনার সঙ্গে জানাচ্ছি, ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ প্রতিম তারকা সঞ্জয় কুমারের জীবনাবসান ঘটেছে আজ বেলা 11:22। যতকাল সিনেমা শিল্পটি আছে ততদিন তার নাম জনচিত্তে অমর হয়ে থাকবে। তার অবদান আমাদের চলচ্চিত্রকে অজস্র রত্নমুকুটে ভূষিত করেছে। তার আকস্মিক অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হল তা কোনো দিনই পূরণ হওয়ার নয়। ইত্যাদি নানা শোকোচ্ছ্বাসের পর জানানো হল, প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কাল চৌরঙ্গীর এক নামকরা বিশাল হলঘরের সামনে শায়িত থাকবে। বিকেল 4টের পর মরদেহ নিয়ে শোকযাত্রা বেরোবে। কসবায় তার জন্মস্থান এবং কর্মস্থল বিভিন্ন স্টুডিও পরিক্রমার পর নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। ঘোষণাটি শেষ হওয়ার পর রেডিও বন্ধ করে দেয় সমিতা। এদিকে ডিভানের উপর উঠে বসেছেন নিরুপমা। তার চোখ থেকে অনবরত জল ঝরে যাচ্ছে, সেদিকে তার খেয়ালই নেই। বললেন, সমী, রাজারামবাবুকে ফোনে ধরে লাইনটা আমাকে দে। রাজারাম পাণ্ডে গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের ম্যানেজার। নিরুপমা কেন তাকে ফোন করতে চাইছেন বুঝতে পারল না সমিতা। এ নিয়ে সে প্রশ্ন করে না। নির্দেশ মতো রাজারামকে ডায়াল করে টেলিফোনটা মায়ের হাতে দিল। নিরুপমা বললেন, মিস্টার পাণ্ডে, খুব জরুরি কাজে আজই আমাকে কলকাতায় যেতে হবে। একটা ট্রেনের টিকিট। সমিতা চমকে উঠেছিল। রাজারামের সঙ্গে নিরুপমার কথাবার্তার মধ্যেই সে বলে ওঠে, তুমি কলকাতায় যাবে মা? নিরুপমা রাজারামকে একটু অপেক্ষা করতে বলে সমিতার দিকে তাকান। বলেন, হ্যাঁ, এই সময় তো যাওয়াই উচিত। শেষবারের মতো দেখতে চাই। গলা ধীরে ধীরে বুঝে আসে তার। মৃত্যু সংবাদ শোনার পর যে নাড়াটা লেগেছিল তা পুরোপুরি না হলেও অনেকখানি কাটিয়ে উঠেছে সমিতা। সে বলে, তোমাকে যেতে হবে না। সেখানে গিয়ে কি করবে তুমি? একদিন যে তুমি তার স্ত্রী ছিলে সে মর্যাদা কি কেউ দেবে? শুধু শুধু। মেয়েকে থামিয়ে দিয়ে নিরুপমা বলেন, কোনো প্রত্যাশা নিয়ে আমি যাচ্ছি না। তোকে তো বললাম শেষ দেখাটা দেখতে চাই। সমিতা বুঝতে পারছিল নিরুপমা মনস্থির করে ফেলেছেন, তাকে কোনোভাবেই আটকানো যাবে না। সে ফের কি বলতে যাচ্ছিল, কিন্তু মা হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তারপর রাজারামকে বললেন, দয়া করে আমাকে আজকে ট্রেনের একটা টিকিটের ব্যবস্থা করে দিলে খুব উপকার হয়। যে কোনো ক্লাসের হলেই চলবে। গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের এমপ্লয়ীদের প্লেন বা ট্রেনের জরুরি টিকিট, হাসপাতালে ভর্তি ইত্যাদি সমস্ত কিছুই ম্যানেজারের অফিসকে জানালে হয়ে যায়। কর্মচারীদের সুবিধা অসুবিধার দিকে রাজারামের তীক্ষ্ণ নজর। নিরুপমার কথা শেষ হতে না হতেই সমিতা চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তোমাকে আমি একা যেতে দেব না, আমিও তোমার সঙ্গে যাব।
2খানা টিকিটের কথা বলে দাও। নিরুপমা এক পলক মেয়ের দিকে তাকিয়ে তাই বললেন। টি গার্ডেন্সের অফিস থেকে একখানা অ্যাম্বাসাডার দেওয়া হয়েছিল। লক্ষ্মীর উপর বাড়ির দায়িত্ব দিয়ে সমিতাকে নিয়ে সেটাই করে নিরুপমা যখন শিলিগুড়ি পৌঁছলেন, সন্ধে নেমে গেছে। গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের নাম সারা দেশ জুড়ে। 100 বছরের পুরনো এই কোম্পানির ম্যানেজার রাজারাম খুবই প্রভাবশালী মানুষ। তিনি লোক পাঠিয়ে ফার্স্ট ক্লাসের টিকিটই শুধু নয়, রিজার্ভেশনও করিয়ে রেখেছিলেন। ট্রেনে এতটুকু অসুবিধা হওয়ার কথা নয়। ঘুমিয়ে ঘুমিয়ে আরামে সমিতারা কলকাতায় পৌঁছে যেতে পারত, কিন্তু নিরুপমা বা সে কেউ ঘুমোতে পারল না। নিরুপমা তবু ট্রেনে ওঠার পর শুয়ে পড়েছিলেন। সমিতা শোয়নি। কাচের জানালার পাশে গায়ে পুল ওভারের উপর মোটা গরম চাদর জড়িয়ে চুপচাপ বসে থেকেছে। বাইরে গাঢ় হিমে এবং কুয়াশায় সবকিছু আড়ষ্ট হয়ে আছে। 5 ফুট দূরত্বেও নজর চলে না। কচিত কুয়াশা ফুঁড়ে 2-4টে অলৌকিক আলোর বিন্দু দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ট্রেনটা ছোটখাটো কোনো শহর টহর পার হয়ে গেল। সমিতা বাইরে তাকিয়েই আছে শুধু। আসলে ট্রেনটা যত কলকাতার দিকে ছুটছে, ততই অপার্থিব কোনো টাইম মেশিনে চড়ে সে যেন আশ্চর্য এক উজান টানে ক্রমশ পিছিয়ে যেতে যেতে তার ছোটবেলায় ফিরে গেল। খুব কম বয়সের কথা মনে নেই সমিতার, তবে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সে দেখে আসছে তারা উত্তর বাংলার চা বাগানে থাকে। গোড়ার দিকে মা যখন খুব সাধারণ একজন টিচার, তাদের 1.5 কামরার ছোট একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল। পরে নিরুপমা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হলে এখানকার বাংলোটা পান। ওখানে তাদের 13-14টা বছর কেটে গেল। সমিতার ছোটবেলাটা চা বাগানে তার সমবয়সী অন্য সব ছেলেমেয়ের থেকে আলাদা কিছু ছিল না। শুধু একটা তফাতই তার চোখে পড়েছে। বন্ধুদের বাড়িগুলো ছিল তাদের বাবা মা ভাই বোন নিয়ে জমজমাট। তাদের বাড়িতে মা, সে এবং কাজের লোক ছাড়া আর কেউ নেই। একটু বড় হওয়ার পর সমিতা ভাবত আর সবার মতো তার বাবা নেই কেন। তবে এ নিয়ে মাকে কখনো কোনো প্রশ্ন করেনি। মা হয়তো তার মনোভাব বুঝতে পারতেন, কিন্তু কিছুই বলতেন না। সে যেবার ক্লাস 7-এ উঠল, সে বছর নিরুপমা হঠাৎ একদিন বলেছিলেন, তুমি বড় হয়েছ, এবার তোমার কিছু কিছু কথা জানা দরকার, না জানালে আমার পক্ষে অন্যায় হবে। মা কি বলতে চান বুঝতে না পেরে অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে থেকেছে। নিরুপমা বলেছেন, আমি তোমার বাবার কথা বলতে চাইছি। তুমি কার মেয়ে সেটা তোমার জানা উচিত। এতদিন ছোট ছিলে বলে বলিনি। বিমুড়ের মতো সমিতা বলেছে, আমার বাবার নাম তো রাধাবিনোদ দত্ত। হ্যাঁ, তার অন্য নামও আছে, আর সেই নামেই তিনি বিখ্যাত। সারা দেশ তাকে চেনে। সমিতার বিস্ময় বাড়ছিলই। সে জিজ্ঞেস করেছে, আরেকটা নামের কথা যে বললে, সেটা কি? উত্তর না দিয়ে চামড়া দিয়ে বাঁধানো 5টা মোটা খাতা সমিতার হাতে দিয়ে নিরুপমা বলেছিলেন, এগুলো আমার ডায়েরি। এরকম আরও 19-20টা আছে, সব তোকে দেব। পড়লে তোর মনে যে প্রশ্নগুলো আছে তার উত্তর পেয়ে যাবি। তাছাড়া আরও অনেক কিছুই জানতে পারবি। মা যে রোজ লুকিয়ে লুকিয়ে অনেক রাতে ডায়েরি লেখেন তা জানা ছিল সমিতার। লেখার পর তাঁর পড়ার টেবিলের ড্রয়ারে সেটা চাবি দিয়ে রাখেন। পাছে তাঁর ডায়েরি অন্যের হাতে পড়ে যায়, তাই চাবিটা সর্বক্ষণ নিজের কাছেই রেখে দেন। নিরুপমা যে তাঁর নিজস্ব গোপন দিনলিপি তাকে কোনোদিন পড়তে দেবেন ভাবতে পারেনি সমিতা।
যাই হোক, সেদিন রাতেই 5খানা খাতা পড়া শেষ হয়ে গিয়েছিল। তারপর বাকি ডায়েরিগুলো চেয়ে নিয়েছিল। 2 দিনের মধ্যে সেগুলোও শেষ। নিরুপমার রোজনামচা লেখা শুরু হয়েছিল 25 বছর আগে। 25 বছরে মোট 25খানা ডায়েরি। প্রতিদিনের নানা খুঁটিনাটি বিবরণ সেখানে লেখা আছে। দিনলিপিগুলো যেন অন্তহীন আর্ট গ্যালারি। সেখানে সাজানো রয়েছে অজস্র মানুষের ছবি, কিন্তু প্রধান ভূমিকায় রয়েছেন একটি পুরুষ আর একটি নারী, রাধা বিনোদ এবং নিরুপমা। এদের পারস্পরিক তীব্র আকর্ষণ, বেপরোয়া উদ্দাম প্রেম, বিয়ে, নানা টানাপোড়েন, পরে রাধা বিনোদের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে যে নাটকীয় উপকরণগুলো রয়েছে তা দিয়ে দুর্ধর্ষ একখানা ফিল্ম তৈরি করা যায়। কসবায় রাধা বিনোদের বিশাল বাড়ি। 3 জেনারেশন ধরে তাঁরা সেখানে আছেন। তাদের যৌথ পরিবারের সবাই কৃতী। কেউ অধ্যাপক, কেউ নামকরা লয়ার, কেউ সফল বিজনেসম্যান কিংবা বড় কোম্পানির টপ এক্সিকিউটিভ। এমন এক বংশে জন্মেও রাধা বিনোদ ছিলেন একেবারে সৃষ্টি ছাড়া। এই পরিবারের ছেলে মেয়ে সবাই ছাত্র হিসেবে অসাধারণ। বিশ্ববিদ্যালয়ে কারুর কারুর রেজাল্ট চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। কিন্তু হায়ার সেকেন্ডারিতে 2 ফেল করে কোনো রকমে ঢিকিয়ে পাসটা করেছিলেন। বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে বছর 1.5 কলেজে যাতায়াত করে শেষ পর্যন্ত পড়াশোনার সঙ্গে সম্পর্কটা চুকিয়ে দেন। সবাই ততদিনে তার সম্বন্ধে সমস্ত আশা ছেড়ে দিয়েছে। কেউ তাঁর সঙ্গে বিশেষ কথাটা বলতো না। একধারে প্রবল তাচ্ছিল্যের মধ্যে ঘাড় গুঁজে পড়ে থাকতেন রাধা বিনোদ। তবে একটা কথা মানতেই হবে, তার মতো সুপুরুষ কচ্ছিৎ কখনো চোখে পড়ে। তার তাকানো, হাসি এবং কণ্ঠস্বরে আশ্চর্য এক ম্যাজিক ছিল। আর নেশা বলতে অভিনয়। তখন অর্থাৎ 25-26 বছর আগে গ্রুপ থিয়েটারের নানা রোলে তাকে নামতে দেখা গেছে। এই অভিনয়ের জন্যেই লেখাপড়াটা তিনি জলাঞ্জলি দিয়েছিলেন। আর এই কারণেই বাড়ির সবাই তাঁর উপর ক্ষেপে উঠেছিল। তাদের গোঁড়া রক্ষণশীল পরিবারে অ্যাক্টিং ব্যাপারটা ছিল মারাত্মক ধরনের ট্যাবু। বাড়ির ছেলেরা স্টেজে উঠে গলা কাঁপিয়ে পাঠ বলবে, এটা তারা ভাবতেই পারত না। লেখাপড়া ছাড়ার জন্য বাড়ির লোকেরা যতটা ক্ষুব্ধ, তার চেয়ে অনেক বেশি অসন্তুষ্ট এই অভিনয়ের কারণে। অথচ এটা স্বীকার করতেই হবে, অ্যাক্টিং ভালোই করতেন রাধা বিনোদ। তার সঙ্গে মুগ্ধ করার মতো দৈহিক সৌন্দর্য তো ছিলই। নাটকের জগতে তখন তার সুনাম ছড়িয়ে পড়েছে। কাগজে তার ছবি বেরোয়, নাট্য সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করে প্যারার পর প্যারা লিখে যায়। ঠিক এই সময়ে নিরুপমারা রাধা বিনোদদের পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এসে উঠলেন। তখন তিনি ইংরেজি নিয়ে এমএ পড়ছেন। এক পাড়ায় থাকলে যা হয়, রাধা বিনোদের সঙ্গে আলাপও হয়ে গিয়েছিল তাঁর, এবং মুহূর্তে প্রেমে পড়ে গিয়েছিলেন। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। নিরুপমা হালকা চটুল ধরনের মেয়ে নন। খুবই গম্ভীর, ধীর, স্থির এবং অন্তর্মুখী। তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ডও চমকে দেওয়ার মতো। বাবা একটা কলেজের প্রিন্সিপাল, মা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমিস্ট্রেস, একমাত্র দিদি আইএএস। নিরুপমার পক্ষে একটি বিয়ে পড়তে পড়তে কলেজ ছেড়ে দেওয়া যুবকের জন্য সে যতই সুপুরুষই হোক না, ঘাড় গুঁজে পড়ার কারণ নেই। কিন্তু পৃথিবীর সবকিছুই তো অঙ্ক কষে হিসেব করে হয় না। আলাপ হওয়ার পর কিছুদিন পাড়াতেই মাঝে মধ্যে দেখা হতো। রাস্তায় দাঁড়িয়ে 2-1 কথা, ব্যাস এই পর্যন্ত। তারপর হঠাৎ একদিন ক্লাস ছুটির পর নিরুপমা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছেন। দেখলেন গেটের কাছে রাধা বিনোদ দাঁড়িয়ে আছেন। রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি এখানে?
রাধা বিনোদ বিব্রত একটু হেসে বলেছেন, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই। সারা মুখে রক্তচ্ছ্বাস খেলে গিয়েছিল নিরুপমার। লাজুক দৃষ্টিতে একবার রাধা বিনোদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন তিনি। রাধা বিনোদ এবার গলার স্বর নিচু করে বলেছিলেন, চলুন কোথাও গিয়ে বসা যাক। সেই শুরু। তারপর কবে থেকে যে ক্লাস ফাঁকি দিয়ে নিরুপমা রাধা বিনোদের সঙ্গে সারা দুপুর বিকেল, কোনো দিন বেশ খানিকটা রাত পর্যন্ত ঘুরে বেড়িয়ে সিনেমা দেখে রেস্তোরাঁয় খেয়ে সময় কাটিয়ে দিয়েছেন, তার অনুপুঙ্খ বিবরণ রয়েছে তাঁর ডায়েরিতে। যেদিন রাধা বিনোদের নাটক থাকত সেদিন আরও রাত হয়ে যেত। ওদের একটা নাটকও বাদ দিতেন না নিরুপমা। অদম্য এক নেশার ঘোর সারাক্ষণ তার উপর ভর করে থাকত যেন। কখন রাধা বিনোদের সঙ্গে দেখা হবে সেজন্য ঘুম ভাঙার পর থেকেই তিনি চঞ্চল হয়ে থাকতেন। কোনো কারণে একদিন গোপনে দেখা না হলে মনে হতো দিনটাই পুরোপুরি বিফলে গেল। নিরুপমাদের পরিবারে অলিখিত কিছু নিয়ম ছিল। তার মা এবং বাবা দুজনেই ছিলেন উদার, আধুনিক এবং সংস্কার মুক্ত। মেয়েদের স্বাধীনতায় কখনো তারা হাত দিতেন না, তবে চাইতেন সন্তানেরা পারিবারিক শৃঙ্খলাকে মর্যাদা দিক। নিরুপমা এতকাল তাঁর পড়াশুনো নিয়েই ছিলেন। ইউনিভার্সিটির ক্লাস, লাইব্রেরিতে গিয়ে রেফারেন্স বই থেকে নোট নেওয়া, সকালের দিকে এবং রাত্রিরে নিয়ম করে ঘণ্টা পাঁচেক পড়া, নানা প্রশ্নের উত্তর লেখা, এর মধ্যেই তাঁর পৃথিবী ছিল সীমাবদ্ধ। তাঁর মেয়ে বন্ধুদের প্রায় সবারই একটা করে বয়ফ্রেন্ড ছিল। কেউ কেউ পলিটিক্স নিয়ে মেতে থাকত, কারুর জীবনের একমাত্র লক্ষ্য ছিল দারুণ একটা বিয়ে করে আমেরিকা কি কানাডায় চলে যাওয়া। দুই একজন ছিল কেরিয়ারিস্ট। তারা স্বপ্ন দেখত এর পর অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফরেন সার্ভিসের পরীক্ষায় উতরে দুর্দান্ত একটা চাকরি জোটাবে। নিরুপমা এভাবে কিছুই ভাবেননি। তাঁর ইচ্ছা ছিল এমএতে ভালো রেজাল্ট করে রিসার্চ করা। কিন্তু রাধা বিনোদ সব উলট পালট করে দিয়েছিলেন। এতদিন ক্লাসের পর লাইব্রেরিতে গিয়ে নোট টোট নেওয়ার পর সোজা বাড়ি চলে আসতেন নিরুপমা। কলকাতায় প্রায় রোজই ট্রাফিক জ্যাম লেগে থাকে, তা সত্ত্বেও 7টার বেশি কোনো দিনই দেরি হতো না। কিন্তু রাধা বিনোদের সঙ্গে ঘোরাঘুরির পর ফিরতে এক একদিন 8টা, 9টা কি 10টাও হয়ে যেত। প্রথম দিকে মা বা বাবা কিছুই বলতেন না। নিরুপমার উপর তাঁদের অগাধ বিশ্বাস ছিল। কিন্তু 2-4 মাস লক্ষ্য করার পর বুঝিবা আর আস্থা রাখতে পারছিলেন না। তাঁদের মনে কোথাও একটা সংশয় দেখা দিয়েছিল। বাবা একদিন নিরুপমাকে কাছে ডেকে পাশে বসিয়ে জিজ্ঞেস করেছিলেন, তোর আজকাল ফিরতে দেরি হয় কেন? বাবা শান্ত গম্ভীর মানুষ, স্বল্পভাষী, তবে খুবই সহৃদয় আর স্নেহপ্রবণ। তাঁর চোখের দিকে তাকাতে পারেননি নিরুপমা। নতমুখে প্রায় আবছা গলায় বলেছিলেন, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এক বন্ধুর বাড়ি যাই। আমাদের লাইব্রেরিতে সহজে বইটই পাওয়া যায় না, যেটা চাইব আগেই কেউ না কেউ সেটা নিয়ে রেখেছে। আমার বন্ধুর কাছে ভালো কিছু রেফারেন্স বই আছে, তাই। বাবা ইচ্ছা করলে বন্ধুর নাম ঠিকানা জিজ্ঞেস করতে পারতেন, করেননি। করলে ভীষণ অস্বস্তিতে পড়তে হতো নিরুপমাকে। আসলে মিথ্যে বলার অভ্যাস নেই, বললে ধরা পড়ে যেতেন। বাবা সেদিন শুধু বলেছিলেন, কলকাতা শহরটা আর আগের মতো নেই। তোমার মতো একটা ইয়াং মেয়ের পক্ষে বেশি রাত করে ফেরাটা নিরাপদ নয়। সন্ধ্যের ভেতর যেমন ফিরে আসতে তেমনই আসবে। বাবা সতর্ক করে দেওয়ার পর কদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ফিরে এসেছেন নিরুপমা, কিন্তু তারপর ফের দেরি হতে লাগল। কলকাতা যত বড় শহরই হোক, আর লুকিয়ে চুরিয়ে যতই তারা ঘোরাঘুরি করুক,
আত্মীয় স্বজন বা কসবার 2-4 জন প্রতিবেশীর চোখে মাঝে মাঝে ধরা পড়ে গেছেন। তারাই মা বাবাকে খবর দিয়েছে। মা বাবা প্রথমটা স্তম্ভিত হয়ে গেছেন। কোনো রকমে হায়ার সেকেন্ডারি চৌকাট পেরিয়ে যে ছোকরা নাটক করে বেড়ায়, তার সঙ্গে নিরুপমা সস্তা বাজে মেয়েদের মতো রাস্তায় রাস্তায় টই টই করে বেড়াচ্ছে, ভাবতেও মাথা কাটা যাচ্ছিল তাঁদের। মেয়ের রুচি এত নিচে নেমে গেছে, এ ছিল তাঁদের কাছে অভাবনীয়। বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাঁর সঙ্গে এ ব্যাপারে একটি কথাও বলেননি। মা কিন্তু চুপ করে থাকেননি। গলার শীত ছিঁড়ে চিৎকার করে বলেছেন, একটা 3rd ক্লাস ছোকরার সঙ্গে ঘুরতে তোমার লজ্জা করে না? তুমি যে বংশের মুখে এভাবে চুনকালি দেবে আমরা কল্পনাও করতে পারিনি। নিরুপমা মৃদু অথচ দৃঢ়স্বরে বলেছিলেন, রাধা বিনোদ বাজে ছেলে নয়, একজন খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। গলার স্বর কয়েক পর্দা উঁচুতে চড়িয়ে মা এবার বলেছিলেন, বাবা চমৎকার। রাগে উত্তেজনায় তাঁর মুখ চোখ যেন ফেটে পড়ছিল। নিরুপমা বুঝতে পারছিলেন রাধা বিনোদ সম্পর্কে তাঁর মুখ থেকে যা বেরিয়ে গেছে সেখান থেকে আর ফেরা যায় না। তিনি বলেছিলেন, কেউ বড় চাকরি টাকরি করতে চায়, কারুর লক্ষ্য বিজনেসে ফ্লারিশ করা, কেউ বা অন্য কোনো প্রফেশন বেছে নেয়। ওর ইচ্ছা অভিনয়টাকে ঘিরে কেরিয়ার। তাকে থামিয়ে দিয়ে মা চেঁচিয়ে উঠেছেন, চুপ কর। নিরুপমা আর কিছু বলেননি। মায়ের মুখ শক্ত হয়ে উঠেছিল। দাঁতের দাঁত চেপে এবার তিনি জিজ্ঞেস করেছেন, যে জিনিয়াসটিকে তুমি আবিষ্কার করেছ তাকে নিয়ে তুমি কি করতে চাও? তখনও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট করে কিছু ভাবেননি নিরুপমা। মোটামুটি ঠিক করে রেখেছিলেন, আগে MA পরীক্ষাটা হোক, তারপর দেখা যাক কি করা যায়। কিন্তু কে জানত হঠাৎ ধরা পড়ে যাবেন। নিরুপমা একেবারে হকচকিয়ে গিয়েছিলেন। মাথায় আসছিল না মায়ের প্রশ্নের উত্তরটা কিভাবে দেবেন। মা ধমকে উঠেছিলেন, কি হলো, মুখ বুজে আছো কেন? জবাব দাও। এবার নিরুপমার ভেতর থেকে অদৃশ্য কেউ যেন উত্তরটা বলে দিচ্ছিল, আর সেটাই আশ্চর্য ঘোরের মধ্যে আউড়ে গেছেন। আমরা বিয়ে করব। মুহূর্তে সমস্ত বাড়িটায় স্তব্ধতা নেমে এসেছিল। মা এবার আর চেঁচামেচি বা রাগারাগি করেননি। খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করেছেন, তুমি যা বললে তা ভেবে চিনতে বলেছ তো? নিরুপমা এমনিতে ধীর স্থির, কিন্তু তার মধ্যে অনমনীয় একটা জেদ ছিল। তিনি বলেছেন, হ্যাঁ। কবে বিয়েটা করতে চাও? MA পরীক্ষার পর। না। মা কি বলতে চান বুঝতে না পেরে তাঁর দিকে তাকিয়ে থেকেছেন নিরুপমা। মা এবার বলেছেন, তোমাকে 7 দিন সময় দিলাম। এর ভেতর যদি সিদ্ধান্ত বদলাও আমরা খুশি হব, নইলে 7 দিন পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মনে রেখো, এ বিয়ে আমরা কোনোভাবেই মেনে নেব না। বাবা কাছেই বসেছিলেন। এবার চিৎকার করে বলছেন, একটা হারামজাদা লোফার স্কাউন্ড্রেলকে সত্যিই যদি তুমি বিয়ে করো, এ বাড়ির দরজা তোমার কাছে চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কলেজের অধ্যক্ষ বাবাকে কেউ কখনো একটি খারাপ বা বাজে কথা উচ্চারণ করতে শোনেনি। তার মুখ থেকে সেদিন একসঙ্গে 3টে অশালীন শব্দ বেরিয়ে এসেছিল। তিনি যে কতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন সেটা বোঝা যাচ্ছিল। নিরুপমা মা বা বাবা কারুর কথার উত্তর দেননি। পরদিন রাধা বিনোদের সঙ্গে দেখা করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। শুনে হকচকিয়ে গেছেন রাধা বিনোদ। বলেছেন, এখন তা কি করে সম্ভব?
আমার কোনো ফিক্সড ইনকাম নেই, মাঝে মাঝে গ্রুপ থিয়েটার থেকে টাক আসে। এই ধরনের থিয়েটারগুলোর অবস্থা তো জানো, নিজেদের হল নেই, কোনো রকমের টাকা পয়সা জোগাড় করে এখানে ওখানে শো করে। এদের কাছ থেকে যা পাই তার উপর ভরসা করে বিয়ে করা সম্ভব? তাছাড়া তাছাড়া কি? আমাদের বাড়িতে, বলতে বলতে থেমে গেছেন রাধা বিনোদ। তার মনোভাবটা বুঝতে পেরেছিলেন নিরুপমা। জিজ্ঞেস করেছেন, আপত্তি হবে? আমার সেই রকমই ধারণা। কেন? জানোই তো, আমাদের ফ্যামিলিতে আমি সবচেয়ে অপদার্থ। সবাই লেখাপড়ায় ব্রিলিয়ান্ট, চাকরি বাকরি, প্রফেশন বা বিজনেস যে যেখানে আছে সকলেই সাকসেসফুল। আর আমার দাম ফুটো পয়সাও নয়। এভরিওয়ান হেটস মি। এর উপর যদি বিয়ের কথা বলি। রাধা বিনোদকে থামিয়ে দিয়ে নিরুপমা বলেছেন, কিন্তু তোমার মতো ট্যালেন্ট তোমাদের বাড়ির আর কার আছে? রাধা বিনোদ এই প্রশ্নের উত্তর না দিয়ে বলেছেন, আরও একটা কথা আছে। কি? সব মানুষের জীবনে ছোট বড় একটা না একটা স্বপ্ন থাকে। স্বপ্নও বলতে পারো, আবার অ্যাম্বিশনও বলা যেতে পারে। আমারও সেরকম একটা কিছু আছে। জানি তুমি বড় অ্যাক্টর হতে চাও, সারা দেশের মানুষ তোমার অভিনয় দেখে মুগ্ধ হোক, এই তো? হ্যাঁ। রাধা বিনোদ জানিয়েছিলেন, নিজের পায়ে না দাঁড়িয়ে, খানিকটা স্ট্যাবলিশড না হয়ে হুট করে বিয়ে করাটা ঠিক হবে না। বিয়ে করা মানেই চাকরির খোঁজে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়দৌড়ি, একে তাকে ধরা। ফলে সারা জীবন ধরে যে টার্গেটটা সামনে রেখে তিনি ছুটছেন, সেখানে আর কোনোদিনই পৌঁছানো যাবে না। এদিকে বাড়িতে তিনি একরকম অবাঞ্ছিত, তার উপর বউ নিয়ে গিয়ে তুললে তার ফলাফল কি দাঁড়াতে পারে ভাবতে সাহস হয় না। খানিকক্ষণ চুপ করে থেকে নিরুপমা বলেছেন, ঠিক আছে, তোমার চাকরির কথা ভাবতে হবে না। তুমি মন দিয়ে তোমার কেরিয়ার তৈরি করবে, সংসার চালানোর দায়িত্ব আমার। রাধা বিনোদ চমকে উঠেছেন। সে কি করে সম্ভব? তুমি কি চাকরি বাকরি করো? বললাম তো, এ নিয়ে তোমার মাথা ঘামাবার দরকার নেই। আজই আমরা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিয়ের নোটিশ দেব। এর মধ্যে তুমি একটা ছোটখাটো ফ্ল্যাট ভাড়া করে ফেলো, বিয়ের পর আমরা যেন সেখানে গিয়ে উঠতে পারি। নিরুপমা যে রাধা বিনোদকে বিয়ে করতে চলেছেন, এ খবরটা ওদের বাড়িতে কিভাবে যেন পৌঁছে গিয়েছিল। রাধা বিনোদের বাবা কাকারা তাকে ডাকিয়ে নিয়ে গিয়ে শুভাকাঙ্ক্ষীর মতো বুঝিয়েছেন, একটা অপদার্থ মা কাল ফলকে বিয়ে করে নিজের জীবনটাকে নষ্ট করার মানে হয় না। চোখের ক্ষণিক নেশা কেটে গেলে আমৃত্যু নিরুপমাকে আফসোস করতে হবে। কিন্তু কোনোভাবেই তাকে তার সিদ্ধান্ত থেকে এতটুকু নড়ানো যায়নি। স্কুল ফাইনালের পর থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে টিউশনি করে গেছেন নিরুপমা। তার একটা পয়সাও খরচ হয়নি, সব ব্যাংকে জমা করে রেখেছিলেন। বাড়ি ভাড়া করার জন্য সেই টাকা তুলে রাধা বিনোদকে দিয়েছিলেন তিনি। বিয়ের পর নিরুপমারা চেতলার একটা ফ্ল্যাটে উঠে এসেছিলেন। তার আগেই একটা চাকরি জোগাড় করে ফেলেছেন তিনি। কম বয়সে একটা খুব নামকরা মিশনারি স্কুলে পড়তেন। ছাত্রী হিসেবে ছিলেন অসাধারণ। শান্ত মধুর স্বভাবের জন্য প্রিন্সিপাল মিসেস টেলা জনসন থেকে সব শিক্ষিকাই তাকে ভালোবাসতেন। নিরুপমা যে বছর বিয়ে করলেন, তখনও মিসেস জনসন প্রিন্সিপাল ছিলেন। নিরুপমা সোজা তাঁর কাছে চলে যান। মিসেস জনসন বলেছিলেন, টিচিং প্রফেশনে যখন এসেই গেলে তখন বিটিটা করে নাও, আর ইউনিভার্সিটিতে ক্লাস করার সময় তো পাবে না, প্রাইভেটে এমএটা দিয়ে দাও। মিশনারি স্কুলে মাইনে টাইনে মোটামুটি ভালোই ছিল, কিন্তু তাতে বাড়ি ভাড়া দিয়ে সংসার চালাতে কষ্টই হতো।
তাছাড়া হল টল তেমন না পাওয়ায় রাধা বিনোদের গ্রুপ থিয়েটারের শো এই সময়টা বহুদিন প্রায় বন্ধই ছিল। তাকেও হাত খরচের টাকা দিতে হতো, সেজন্য 2-1টা টিউশনি করেছেন নিরুপমা। স্কুলে পড়ানো, প্রাইভেটে এর জন্য প্রস্তুতি, টিউশনি এসবের ফাঁকে ফাঁকে রাধা বিনোদের কেরিয়ার তৈরির দিকেও তাঁর তীক্ষ্ণ নজর ছিল। প্রায়ই বলতেন, শুধু গ্রুপ থিয়েটারের 2-4টে শোয়ের আশায় বসে থাকলে চলবে না। কটা দর্শক আর এইসব নাটক দেখে? সারা দেশের মানুষের কাছে পৌঁছতে হলে ফিল্মে তোমাকে নামতেই হবে। সিনেমার চেয়ে বড় মিডিয়াম আর নেই। রাধা বিনোদ বলেছেন, সিনেমায় কে আমাকে চান্স দেবে? ফিল্মওয়ালাদের কাউকেই আমি চিনি না। চিনি না বললে তো হবে না, তাদের সঙ্গে দেখা করতে চেষ্টা করো। রাধা বিনোদ ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে ফিল্ম ডিরেক্টর আর প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আনকোরা একজন অভিনেতাকে সিনেমায় সুযোগ দিতে কেউ রাজি হয়নি। হতাশাজনক এই সময়টায় একটা দারুণ নামকরা রঙিন ফিল্ম ম্যাগাজিনের একটি রিপোর্টার চেতলার ফ্ল্যাটে এসে হাজির। বয়স 25-26, রাধা বিনোদেরই প্রায় সমবয়সী, দারুণ টকবগে প্রাণবন্ত যুবক। তার কাজ হলো স্টুডিওতে ঘুরে নানা ছবির শুটিং কভার করা আর গ্রুপ থিয়েটারের যেসব নাটক হয় সেগুলো সমালোচনা লেখা। কদিন আগে দক্ষিণ কলকাতার একটা মঞ্চে রাধা বিনোদের অভিনয় দেখে সে এতই মুগ্ধ হয়ে গিয়েছিল যে ঠিকানা জোগাড় করে ছুটে এসেছে। এর আগে কাগজে রাধা বিনোদের প্রশংসা বেরুলেও কেউ বাড়িতে আসেনি। ফলে রাধা বিনোদ এবং নিরুপমা দারুণ খুশি। সেদিন আর নিরুপমার স্কুলে যাওয়া হয়নি। ম্যাগাজিনের প্রতিবেদক অর্থাৎ অশোক নামের যুবকটি এসেছিল সকালের দিকে। তার সঙ্গে রাধা বিনোদের অভিনয় সম্পর্কে আলোচনা করতে করতে বেশ বেলা হয়ে গিয়েছিল। তখন আর স্কুলে যাওয়া যায় না। নানা কথার মধ্যে একসময় অশোক রাধা বিনোদকে বলেছিল, আপনি শুধু এই নাটক নিয়ে পড়ে আছেন কেন? ফিল্মে চলে আসুন, দেখবেন একটা ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। নিরুপমা বলেছেন, আমিও সেই কথাই বলি, ওকে আপনি একটু বোঝান তো। রাধা বিনোদ বিষণ্ণ হেসে জানিয়েছেন, বেশ কিছু সিনেমার লোকের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন বা তাদের বাড়ি গিয়ে দেখা করেছেন, কিন্তু তার ফলাফল সুখকর হয়নি। কিছুক্ষণ কি ভেবে অশোক বলেছে, ওভাবে হবে না। নানা স্টাইলে নানা পোশাকে আপনার কটা কালার ছবি আমাকে দিন, সেই সঙ্গে কোন কোন নাটকে কি ধরনের রোলে অভিনয় করেছেন সেগুলো ইংরেজিতে টাইপ করে কয়েক কপি জেরক্স করে দেবেন। অ্যাপ্রোচটা সব দিকে প্রফেশনাল হওয়া দরকার। অশোকের মধ্যে একটা দারুণ ব্যাপার রয়েছে, তার মাথায় কিছু একটা চাপলে সেটি না করে ছাড়ে না। তার মনে হয়েছিল রাধা বিনোদের মতো একজন দক্ষ অভিনেতার সিনেমায় বড় রকমের ব্রেক পাওয়া উচিত। ফটোগুলো নিয়ে সে নিজে প্রডিউসার আর ডিরেক্টরদের কাছে গেছে। জনপ্রিয় ম্যাগাজিনের প্রতিনিধি হওয়ার কারণে ফিল্মের লোকেদের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। নিজেদের ছবির প্রচারের জন্য অশোককে তাদেরও প্রয়োজন। ফিল্মওয়ালাদের মাথায় রাধা বিনোদের কথাটা শুধু ঢুকিয়ে দেয়নি অশোক, নিজেদের কাগজে তার নতুন রঙিন ছবির সঙ্গে চমৎকার রাইট আপ ছেপে পাঠকদের জানিয়ে দিয়েছে বাংলা চলচ্চিত্র খুব তাড়াতাড়ি একজন চোখ ধাঁধানো নায়ক পেতে চলেছে। নিজে তো লিখেছেই, অন্য সব কাগজে তার যে বন্ধুরা কাজ করত তাদের দিয়েও রাধা বিনোদ সম্পর্কে লিখিয়েছে। এতগুলো কাগজে লেখালেখি হওয়াতে দারুণ একটা পাবলিসিটি হয়ে গিয়েছিল তার রেজাল্টও পাওয়া যাচ্ছিল। প্রডিউসার বা ডিরেক্টরদের কাছে থেকে ডাক পেতে শুরু করেছিলেন রাধা বিনোদ। অশোক গ্রুপ থিয়েটারের একজন প্রায় অচেনা অভিনেতার জন্য যে সারা ফিল্ম ইন্ডাস্ট্রি তোলপাড় করে ফেলেছিল, তার পিছনে কোনো স্বার্থ ছিল না। একজন অসাধারণ তারকাকে আবিষ্কার করে বাংলা সিনেমাকে উপহার দিয়েছে
এতেই সে তৃপ্ত। প্রথম দিকে মাঝারি মাপের রোল দেওয়া হচ্ছিল রাধা বিনোদকে, কখনো নায়কের বন্ধু, কখনো নায়িকার ভাই ইত্যাদি। এভাবে কিছুদিন চলার পর একজন প্রডিউসার সাহস করে এবং বলা যায় ঝুঁকি নিয়েই রাধা বিনোদকে নায়কের ভূমিকায় নামিয়েছিলেন। সিনেমায় হিরো হিসেবে রাধা বিনোদ নামটা খুবই বেখাপ্পা, তাই এ সময় ওটা বদলে দেওয়া হয়। রাধা বিনোদ তখন থেকেই সঞ্জয় কুমার। প্রথম ছবিটাই হিট করে গিয়েছিল, তারপর থেকে সঞ্জয় কুমারকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রডিউসারদের লিমুজিন তাদের বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়াতে শুরু করেছিল। একজন সফল চিত্রতারকা যাকে ঘিরে লক্ষ লক্ষ টাকা উঠছে, তার পক্ষে কদিন আর চেতলার ছোট দমচাপা 2 কামরার ফ্ল্যাটে থাকা যায়? সঞ্জয় কুমারেরা ল্যান্সডাউন রোডে দেশপ্রিয় পার্কের কাছে একটা 4 কামরার বড় ফ্ল্যাটে উঠে এসেছিলেন। তার মধ্যে নিরুপমা বিটি পাশ করেছেন আর প্রাইভেটে এমএটাও। ততদিনে সমিতারও জন্ম হয়েছে। সেই যে বক্স অফিস সাকসেস দিয়ে আরম্ভটা হয়েছিল, তারপর পরপর 7টা ছবি সুপারহিট। বাংলা সিনেমার কোনো নায়কের এ জাতীয় হিটের রেকর্ড নেই। আর হিটের পর হিট মানেই আরও টাকা, আরও খ্যাতি, আরও গ্ল্যামার। সঞ্জয় কুমারকে ঘিরে স্বপ্নবৎ রঙিন ঘূর্ণির মতো পৃথিবী তখন দুরন্ত গতিতে ঘুরে চলেছে। আচমকা অজস্র টাকা, জনপ্রিয়তা মাথা ঘুরিয়ে দিয়েছিল সঞ্জয় কুমারের। অর্থ আর গ্ল্যামারের সঙ্গে হাজার রকমের ভাইস ক্রমশ তাকে গ্রাস করতে শুরু করেছিল। পার্টি, হুইস্কি আর নারী তখন বড় বেশি সুলভ। হাজার হাজার তরুণী, সাধারণ মধ্যবিত্ত সংসার থেকে অভিজাত পরিবার পর্যন্ত, সবাই তাকে একটু দেখা বা সামান্য একটু ছোঁয়ার জন্য উদ্ভ্রান্তের মতো ছুটেছে। নায়িকারা তার সঙ্গে অভিনয় করার জন্য দাঁতে দাঁত চেপে যেন মারাত্মক এক প্রতিযোগিতায় নেমে পড়েছিল। যারা বেশি মাত্রায় বেপরোয়া, এক একদিন ছোঁ মেরে সঞ্জয় কুমারকে শুটিংয়ের পর তুলে নিয়ে হোটেলে গিয়ে রাত কাটিয়ে দিত। তাকে ফাঁদে ফেলার জন্য এভাবে তাদের নরম, উষ্ণ, লোভনীয় শরীরকে তারা টোপ হিসেবে ব্যবহার করত, যাতে সঞ্জয় কুমার তার সঙ্গে কাজ করার সুযোগ করে দেন। তিনি যে নায়িকাকে চাইবেন, ফিল্ম ইন্ডাস্ট্রির এমন প্রডিউসারের সাহস ছিল না আপত্তি করে। সঞ্জয় কুমার ছবিতে থাকা মানেই সে ছবি হিট, আর হিট ছবির নায়িকাদেরও তো বাজার দর চড়ে যায়। সঞ্জয় কুমারের সঙ্গে যে নায়িকা তার হিরোইন হওয়ার সুযোগ পায়, তার গ্ল্যামার 10 গুণ বেড়ে যায়। অনেক উঁচু আকাশের এই তারকাটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবতীদের ধরা ছোঁয়ার বাইরে। তারা শুধু হিস্টেরিয়ার ঘোরে দূর থেকে তাঁর দিকে তাকিয়ে থাকে। কিন্তু টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যানের গ্ল্যামার আক্রান্ত মেয়েদের এতই জোর যে তাঁর কাছাকাছি ঘেঁষলে বাধা দেওয়ার সাহস কারণ নেই। এদের কেউ কেউ তাকে জোর করে তাদের লিমুজিনে তুলে উধাও হয়ে যেত। এইসব মেয়েদের শরীর ঝাঁঝালো, বেপরোয়া সেক্সের বারুদ দিয়ে ঠাসা। উদ্দাম রাত কাটিয়ে পরদিন সঞ্জয় কুমারকে তারা ছিবড়ে করে ছাড়ত। ফিল্মের শুটিং, পার্টি, হুইস্কি আর নারী সঙ্গ ক্রমশ নিরুপমাদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিচ্ছিল। 2 দিন 4 দিন পরে, 15-20 দিন পর একবার বাড়িতে ফিরে খানিকক্ষণ কাটিয়ে চলে যেতেন সঞ্জয় কুমার। নিরুপমা আর সমিতার প্রতি তাঁর টান যেন বাইরের 1000টা তীব্র আকর্ষণে কমে আসছিল। এদিকে রঙিন ট্যাবলয়েড ম্যাগাজিনগুলো জমকালো স্ক্যান্ডেলের গন্ধ পেয়ে গেছে। এদের বোধহয় স্কটল্যান্ড ইয়ার্ডের মতো একটা করে দুর্দান্ত গোয়েন্দা দপ্তর রয়েছে। তারা গোপন ষড়যন্ত্রকারীর মতো পেছনে লেগে থেকে সঞ্জয় কুমার কোন হিরোইন বা বিজনেসম্যানের মেয়ের সঙ্গে কোন হোটেলে, গেস্ট হাউস বা অ্যাপার্টমেন্টে রাত কাটাচ্ছেন তার খবর নিয়ে ছবি তুলে ছাপিয়ে দিত। গাঁজানো তাড়ির মতো
সঞ্জয় কুমারের চটচটে কেচ্ছায় তখন আবহাওয়া মাত হয়ে গেছে। সেই চেতলায় থাকার সময় থেকেই অশোকের সঙ্গে নিরুপমাদের ঘনিষ্ঠতা ক্রমশ সেটা বাড়ছিলই। ল্যান্সডাউন রোডে উঠে আসার পরও নিয়মিত সে আসত, সপ্তাহে 2 দিন তো নিশ্চয়ই। অশোক সত্যি সত্যিই এই পরিবারের হিতাকাঙ্ক্ষী। একমাত্র তার কাগজেই সঞ্জয় কুমারের কোনো স্ক্যান্ডেল বেরোয়নি। সঞ্জয় কুমারের রাতারাতি এই আমূল পরিবর্তন তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। সে নিরুপমাকে বলেছে, কাগজে যা সব বেরুচ্ছে আপনার কি চোখে পড়ে? নিরুপমা একেবারে দিশাহারা হয়ে পড়েছিল। বলেছেন, পড়ে বই কি, না পড়লেও লোকে এসে দেখিয়ে যায়। 2-1 বাজে কাগজ থেকে আমার কাছে এ ব্যাপারে কমেন্টের জন্য এসেছিল, আমি তাদের তাড়িয়ে দিয়েছি। সঞ্জয়কে ফেরানো দরকার, নইলে আপনাদের ফ্যামিলি একেবারে ধ্বংস হয়ে যাবে। কিছু একটা করুন। আমি কি করতে পারি বলুন? তার সঙ্গে আমার তো প্রায় দেখাই হয় না। একটু ভেবে অশোক বলেছে, ঠিক আছে, দেখি ওকে ধরে আনতে পারি কিনা। 3 দিন বাদে অশোক সঞ্জয় কুমারকে কোত্থেকে যেন ধরে নিয়ে এসেছিল। তাকে ঘিরে হাওয়ায় হাওয়ায় যে কেচ্ছার আঁশটে গন্ধ ভেসে বেড়াচ্ছে, সোজাসুজি সেই প্রসঙ্গ তোলা হয়েছিল। সঞ্জয় কুমার হেসে হেসে প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন। বলেছেন, এইসব বাজে ব্যাপার নিয়ে কেন যে মাথা ঘামাচ্ছ বুঝতে পারি না, কোনো মানে হয়? অশোক এবং নিরুপমা তাঁর চোখের দিকে তাকিয়ে বলেছেন, তুমি এসব মিথ্যে বলছো? আরে বাবা, ফিল্ম লাইনে নাম টাম করলে কিছু স্ক্যান্ডালও জুটে যায়, সেটা কি তোমরা জানো না? ঘনিষ্ঠতা হবার পর সঞ্জয় কুমার আর অশোক পরস্পরকে তুমি করে বলতো। অশোক বলেছে, আমি কাগজের লোক, কোনটা মিথ্যে কোনটা সত্যি তা আমার জানা আছে, আমার চোখে ফাঁকি দিতে পারবে না। নিজের ফ্যামিলি লাইফটা নষ্ট করো না। নিরুপমাও অনেক বুঝিয়েছেন, কান্নাকাটি করেছেন, কিন্তু সঞ্জয় কুমার যে খুশি হননি সেটা তাঁর থমথমে মুখ দেখে বোঝা গেছে। সেদিনের পরও কিন্তু তাঁর নতুন লাইফস্টাইল এতটুকু পাল্টায়নি। স্বামীকে ফেরানোর জন্য কম চেষ্টা করেনি নিরুপমা। যেখানে যেখানে তাকে পাওয়া সম্ভব সেই সব জায়গায় ছুটেছেন, স্টুডিওতে গিয়ে বসে থেকেছেন, সেখানে তার সঙ্গে দেখাও হয়েছে। কখনো কখনো বাড়িতে নিয়েও আসতে পেরেছেন, কিন্তু বেশিরভাগ সময় পারেননি। শুটিং অনেক রাত পর্যন্ত এক্সটেনশন হবে, এই কারণে সঞ্জয় কুমার স্টুডিওতে থেকে গেছেন। কিন্তু নিরুপমার পক্ষে অতক্ষণ অপেক্ষা করা সম্ভব হয়নি, কেননা সমিতার বয়স তখন মাত্র 2-3 বছর। যদিও তার জন্য আয়াটা রাখা হয়েছিল, তবু তাদের উপর খুব একটা ভরসা করতে পারতেন না নিরুপমা। 7টা 7:30 বাজলেই বাড়ি ফিরে আসতেন। টাকা, চমৎকার সাজানো ফ্ল্যাট, গাড়ি, সুখ এবং আরামের অজস্র উপকরণ, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু নিরুপমার মনে হতো এসব নিছকই অর্থহীন। মনে হতো এতটা স্বার্থপর, হৃদয়হীন অমানুষের জন্য নিজের জীবনটা নেহাতি ধ্বংস করে ফেলেছেন। নিরুপমার মানসিক অবস্থাটা যখন এই রকম, বম্বে থেকে সঞ্জয় কুমারের কাছে দুর্দান্ত সব অফার আসতে লাগলো। তিনি তাদের ফিরিয়ে দিলেন না। হিন্দি ছবিতে না নামলে সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছানো যায় না। তিনি 2-1টা অফার বেছে নিলেন এবং নিজের উদ্দাম জীবনযাপনের মধ্যে একদিন এসে নিরুপমাকে জানিয়ে দিয়ে গেলেন তিনি কাজের জন্য বম্বে গিয়ে কিছুদিন থাকবেন। নিরুপমা বুঝতে পারছিলেন কলকাতায় থাকলে সঞ্জয় কুমারের সঙ্গে তবু মাঝে মধ্যে দেখা হতো, এখন তিনি একেবারেই নাগালের বাইরে চলে যাবেন। ঘুড়ির সুতো পুরোপুরি কেটে গেল।
আর তাকে ফেরানোর উপায় নেই। অসীম হতাশা আর শূন্যতায় ক্রমশ ডুবে যেতে থাকেন নিরুপমা। বম্বে যাওয়ার কিছুদিন পর ওখানকার রঙিন একটা ট্যাবলয়েডে দারুণ উত্তেজক খবর বেরোল। ওই শহরেরই এক বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন। সঞ্জয় কুমারের সঙ্গে সেই মেয়েটি অর্থাৎ রমির ছবিও বেরিয়েছে। এরপর অন্য কাগজগুলো একেবারে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁঝালো কেচ্ছায় পাতার পর পাতা ভরিয়ে ফেলল তারা। তার উত্তাপ কলকাতায় এসেও লাগল। খবরগুলো চোখে পড়ার পর অশোক নিরুপমার কাছে ছুটে এসেছিল। বলেছিল, বৌদি, আপনি বোম্বে চলে যান। বিষণ্ণ হেসে নিরুপমা বলেছেন, কিছু লাভ হবে না। কলকাতাতেই তো কত মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করল, আমি কি ঠেকাতে পেরেছি? কিছুই করার নেই অশোকদা। এর কিছুদিন বাদে বোম্বে থেকে গণেশ এসে হাজির। বয়স 40-এর কাছাকাছি, মাঝারি পেটানো স্বাস্থ্য, কটা চোখ, চৌকো ধরনের মুখ এবং চওড়া মাংসলো কাঁধ। সব মিলিয়ে বোঝা যায় তার মধ্যে অনেকখানি নিষ্ঠুরতা লুকোনো রয়েছে। লোকটা একসময় ছিল মার্কামারা মস্তান। কত যে ছোড়াছুরি আর পাইপ গান চালিয়েছে তার হিসেব নেই। এখন অবশ্য অনেক ভদ্র বা বিনয়ী হয়েছে, আগের মতো মারমুখী উগ্রতা নেই। সঞ্জয় কুমার যখন প্রথম সিনেমার হিরো হন তখন থেকে গণেশ তাঁর সঙ্গে লেগে আছে। সে তাঁর সর্বক্ষণের সঙ্গী, অনেকটা বডিগার্ড বা পার্সোনাল সেক্রেটারির মতো। গণেশকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলেন নিরুপমা। বলেছেন, কি ব্যাপার, দাদাকে ছেড়ে হঠাৎ কলকাতায় চলে এলে? সিনেমার হিরোদের দাদা বলা রেওয়াজ, সঞ্জয় কুমারকে তাই গণেশও দাদা বলে থাকে। গণেশ হাতজোড় করে কাঁচুমাচু মুখে প্রচুর ধানাই পানাই করে যা এবার বলেছে তা এই রকম। সঞ্জয় কুমার বম্বের শিল্পপতির মেয়ে রমিকে বিয়ে করবেন। যেহেতু হিন্দু কোড বিল পাশ হয়ে গেছে, সেজন্য নিরুপমার সঙ্গে তার আইনসম্মত বিবাহ বিচ্ছেদটা পাওয়া প্রয়োজন। সঞ্জয় কুমার কোনো রকম তিক্ততা চান না। অশান্তি বা উত্তেজনা তার আদৌ বাঞ্ছনীয় নয়। চুপচাপ ডিভোর্সটা মেনে নিলে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন নিরুপমা। কয়েক লাখ টাকা ছাড়াও বড় একটা ফ্ল্যাট এবং একটা নতুন গাড়ি এবং মাসে মাসে 1000-10 করে টাকা। বাকি জীবন আরামে এবং স্বচ্ছন্দে কেটে যাবে তাঁর। প্রথমটা অবিশ্বাস্য মনে হয়েছিল নিরুপমার। তারপর মাথার ভেতর আগুনের চাকা ঘুরতে শুরু করেছে। মনে হচ্ছিল চোখের সামনে দৃশ্যমান সমস্ত কিছু গাঢ় অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর নিজেকে খানিকটা সামলে নিয়ে নিরুপমা বলেছেন, তোমার দাদাকে নিশ্চিন্ত থাকতে বলো, আর এটা জানিয়ে দিও আমার ঘুষের প্রয়োজন নেই। তিনি মনস্থির করে ফেলেছিলেন। মা বাবার কাছে ফেরার উপায় ছিল না, আর শ্বশুরবাড়িতেও যাওয়ার প্রশ্ন ওঠে না। তাদের সঙ্গে তার কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আসলে পেছন দিকে সবগুলো সেতু ভেঙে তিনি বাড়ি থেকে একদা বেরিয়ে এসেছিলেন। শিল্পপতির মেয়েকে সঞ্জয় কুমার বিয়ে করবেন শুনে প্রথমটা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন নিরুপমা। কি হবে তাঁর, কি হবে তাঁর এবং সমিতার ভবিষ্যৎ, সে সম্পর্কে দিন কয়েক কিছুই ঠিক করে উঠতে পারেননি। তার ভাবনা চিন্তা তখন এলোমেলো, অস্থির, পর্যুদস্ত। অবশ্য তারপরেই অনমনীয় এক জেদ তাঁর উপর যেন ভর করেছিল। সঞ্জয় কুমারের মতো এক লম্পট বিশ্বাসঘাতকের সাহায্য ছাড়াই তিনি নিজের তো বটেই, সমিতার ভবিষ্যৎও সুরক্ষিত করে দেবেন। কলকাতা অসহ্য লাগছিল। মাস দুয়েকের ভেতর গোল্ডেন ভ্যালি টি গার্ডেন্সের চাকরি জোগাড় করে উত্তর বাংলায় চলে এসেছিলেন নিরুপমা। তারপর 20টা বছর এখানেই কেটে গেল। এর মধ্যে সমিতাকে বড় করে তুলেছেন তিনি।
তার স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছিল সমিতা। তারপর 10 মাইল দূরের একটা কলেজ থেকে বিএ করে এমএ পড়তে কলকাতায় গিয়েছিল। মাত্র 2 বছর সে কলকাতায় হস্টেলে থেকেছে। তাছাড়া বাকি বছরগুলো সে মায়ের কাজ ছাড়া হয়নি। সমিতার মনে আছে, কোনো দিন নিরুপমার মুখে সঞ্জয় কুমারের কথা শোনেনি। শান্ত, অন্তর্মুখী, নিজের মধ্যে নিবিষ্ট এই মহিলাটির প্রাক্তন স্বামীর সম্পর্কে কি ধরনের মনোভাব সেটা বুঝতেই পারেনি সে। এমনকি যেসব ডায়েরি মা তাকে পড়তে দিয়েছিলেন, সেগুলোতে তাঁদের ডিভোর্সের পর থেকে সঞ্জয় কুমার সম্বন্ধে একটি লাইনও নেই। নিরুপমার জীবন থেকে তিনি যেন সম্পূর্ণ মুছে গেছেন। কিংবা এমনও হতে পারে, নিরুপমাই তার স্মৃতিকে টেনে নিয়ে যাওয়া আর প্রয়োজন বোধ করেননি। কিন্তু কাল সঞ্জয় কুমারের মৃত্যু সংবাদ শোনার পর যেভাবে তিনি ভেঙে চুরমার হয়ে গেছেন, তাতে মনে হয়েছে মুখে কিছু না বললেও বা দিনলিপিতে তার কথা না লিখলেও বিবাহ বিচ্ছেদের 22 বছর বাদেও এই মানুষটি গোপনে নিরুপমার সমস্ত জীবন জুড়েই ছিলেন। পরদিন ট্রেনটা কলকাতায় পৌঁছল সকালের দিকে। তখনও 9টা বাজেনি। সতীনাথকে কালই ফোন করে আসার কথা জানিয়ে দিয়েছিলেন নিরুপমা। তিনি গাড়ি নিয়ে স্টেশনে এসে অপেক্ষা করছিলেন। নিরুপমাকে দেখে চমকে উঠেছেন সতীনাথ। তাহার উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু একটা ঘটে গিয়েছিল যেন। সতীনাথ কিছু বলার আগে নিরুপমা ভাঙা ভাঙা আবছা গলায় জিজ্ঞেস করেছেন, ওকে কোথায় রাখা হয়েছে? সতীনাথ বলে, চৌরঙ্গীর একটা হল ঘরে। সমিতা পাশেই দাঁড়িয়েছিল। তার মনে পড়ে গেল, কাল রেডিওতে ঘোষণা করা হয়েছিল সঞ্জয় কুমারের মরদেহ বিকেল পর্যন্ত ওখানেই রাখা হবে। নিরুপমা বলেন, আমাকে সেখানে নিয়ে চলো। সতীনাথ বলেন, তোমাকে দেখে ভীষণ খারাপ লাগছে, সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি। আগে আমাদের বাড়ি চলো, একটু রেস্ট নিয়ে ওখানে যাবে। না, আমি সোজা ওখানে যেতে চাই। নিরুপমার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে দ্বিতীয়বার আর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা গেল না। সতীনাথ শুধু বললেন, ঠিক আছে। স্টেশন থেকে বেরিয়ে চৌরঙ্গীর কাছাকাছি আসতেই চোখে পড়ল অজস্র শোকাচ্ছন্ন মানুষ তাদের প্রিয়তম শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে চলেছে। আরও খানিকটা গেলে দেখা গেল বিশাল জনতা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোথাও হুড়োহুড়ি বা হইচই নেই, সব সুশৃঙ্খল। গোটা পরিবেশ জুড়ে অদ্ভুত এক স্তব্ধতা নেমে এসেছে। নানা বয়সের নারী পুরুষ যারা কিউতে দাঁড়িয়ে আছে, তাদের অনেকের হাতেই বড় বড় ফুলের তোড়া বা মালা। প্রায় কেউই কথা বলছিল না। সঞ্জয় কুমারের আকস্মিক মৃত্যু তাদের একেবারে বিহ্বল করে ফেলেছে। 2-1 যদিও বা বলছিল, তাও অনুচ্চ চাপা গলায়। তবে কয়েকটি তরুণীকে ফুঁপিয়ে কাঁদতেও দেখা যাচ্ছে। সঞ্জয় কুমার সম্বন্ধে কোনোদিনই তেমন একটা কৌতূহল ছিল না সুমিতার। তবে তিনি যে খুবই জনপ্রিয় এই ধারণাটা অবশ্যই ছিল। কিন্তু এত অসংখ্য মানুষ তাকে ভালোবাসে, তার আকস্মিক মৃত্যু তাদের এভাবে নাড়া দিয়ে গেছে, আজ কলকাতায় না এলে জানা যেত না। এই গম্ভীর শোককাতর পরিবেশে এমন কিছু রয়েছে যা সমিতাকে ক্রমশ বিহ্বল করে ফেলতে লাগল। সঞ্জয় কুমার সম্পর্কে তার মনে যে ইমেজটি রয়েছে তা খুবই খারাপ। চিরকাল এই স্বার্থপর, দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক লোকটি সম্বন্ধে তার মধ্যে প্রচণ্ড ঘৃণা, আক্রোশ আর ক্রোধ জমা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সেসব যেন ভুলে গেল সে। গাড়ির ব্যাক সিটে পাশাপাশি তারা 3 জন বসেছিল, সমিতা,
নিরুপমা আর সতীনাথ। সমিতা চোখের কোণ দিয়ে একবার মায়ের দিকে তাকায়। নিরুপমা নিঃশব্দে অঝরে কেঁদে চলেছেন। হঠাৎ তার মনে হল, আজ দেশের জনপ্রিয় এক চিত্রতারকার জন্য যে হাজার হাজার অনুরাগীর ঢল নেমেছে রাস্তায়, তাকে একটু একটু করে সৃষ্টি করেছেন এই মহিলাটি। অথচ বিপুল জনতার একজনও নিরুপমাকে চেনে না। ফুটপাথে দীর্ঘ লাইন থাকলেও রাস্তার দিকটায় মসৃণভাবে গাড়িটাড়ি চলতে পারছিল। কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল হাউসের হলে সঞ্জয় কুমারের মরদেহ শায়িত, সেখানে আসতে দেখা গেল বিশাল জনতা ভিড় করে দাঁড়িয়ে আছে। এদের হয়তো লাইন দিয়ে অপেক্ষা করার মতো ধৈর্য নেই, তবে বিশৃঙ্খলা কোথাও চোখে পড়ছে না। জায়গাটা পুলিশে পুলিশে ছয়লাভ। 2-4 জন ডিসি বা এসি জাতীয় অফিসারও রয়েছেন। তাঁরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। সতীনাথ বললেন, আর তো গাড়ি নিয়ে এগোনো যাবে না, কিন্তু যা ক্রাউড আর পুলিশের কড়াকড়ি, লাইন ছাড়া ভেতরে ঢুকতে দেবে কিনা কে জানে। তাকে বেশ চিন্তিত দেখালো। নিরুপমা বললেন, তাহলে লাইনে গিয়েই দাঁড়াই। না না, দেখি কি করা যায়। ড্রাইভারকে রাস্তার উল্টো দিকে গাড়িটা পার্ক করতে বলে নিরুপমাদের নিয়ে নেমে পড়েন সতীনাথ। তারপর ভিড়ের ভেতর রাস্তা করে এগিয়ে গেলেন। বিশাল 22 তলা বাড়িটার সামনের দিকে লোহার প্রকাণ্ড গেট। সেখানেও একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। তাঁরা সতীনাথদের থামিয়ে দিলেন। সতীনাথ নিরুপমাকে দেখিয়ে একজন অফিসারকে নিচু গলায় কিছু বললেন। খুব সম্ভব তাঁর পরিচয় দিয়ে থাকবেন। অফিসার চকিত হয়ে এবং সসম্ভ্রমে নিরুপমাদের ভেতরে যাওয়ার জন্য পথ ছেড়ে দিলেন। গেটের পর অনেকটা ফাঁকা জায়গা, তার দুধারে সুদৃশ্য ফোয়ারা এবং ফুলের বাগান। তারপর পাথরে বাঁধানো চওড়া চওড়া সিঁড়ি ভেঙে উপরে উঠলে প্রকাণ্ড চাতাল। সেখানে নানা কাগজের অগুন্তি সাংবাদিক এবং ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। তাছাড়া সুষ্ঠুভাবে যাতে জনতা সঞ্জয় কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে পারে, সেজন্য বড় বড় সরকারি অফিসার এবং ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনেরা রয়েছেন। সমিতারা যখন চাতালের মাঝামাঝি চলে এসেছে, সেই সময় কেউ যেন বলে ওঠেন, বৌদি আপনি। তারপরেই দেখা গেল সাংবাদিকদের ভেতর থেকে মধ্যবয়সী একটি লোক এগিয়ে এলেন। চুলের আধা আধি সাদা হয়ে গেলেও অশোককে চিনতে অসুবিধে হল না সমিতাদের। নিরুপমার বিবাহ বিচ্ছেদের পর সতীনাথের মতো অশোকও মাঝে মধ্যে উত্তর বাংলায় গিয়ে তাঁদের খোঁজ খবর নিয়েছেন। অবশ্য শেষের দিকে 8-10 বছর আর যাননি। নিরুপমা ধরা গলায় বললেন, এ সময় না এসে কি পারা যায়? অশোক বললেন, ঠিক, আসুন আমার সঙ্গে। চাতালের পর কাচের দরজা পেরিয়ে অশোকের সঙ্গে হল ঘরে চলে এলেন নিরুপমারা। সঞ্জয় কুমারের মরদেহ শোয়ানো রয়েছে একটি ফুলের বিছানায়। বিছানা বাদ দিলেও চারিদিকে ফুলের তোড়া আর মালার পাহাড়। চন্দনের গন্ধওয়ালা অজস্র ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ফুল এবং ধূপের সুগন্ধে সুবিশাল হলঘরটা ভরে আছে। কোথায় যেন খুব ধীর লয়ে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বাজানো হচ্ছে। মরদেহ ঘিরে এখানেও প্রচুর ভিড়। মন্ত্রী, এমএলএ, এমপি, শিল্পপতি, গায়ক থেকে কলকাতা, বোম্বে আর মাদ্রাজের বিখ্যাত অনেক চিত্রতারকা। আর রয়েছে ক্যামেরা শুদ্ধ টিভির লোকজনেরা। তারা ছবি তোলার সঙ্গে সঙ্গে সঞ্জয় কুমার সম্পর্কে সবার মন্তব্য টেপ করে রাখছে।
অভিভূতের মতো সঞ্জয় কুমারকে লক্ষ্য করছিল সুমিতা। মনে হয় না তিনি মৃত, যেন চোখ বুজে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। কতক্ষণ সুমিতা তাকিয়েছিল খেয়াল নেই। হঠাৎ তার চোখে পড়ল সঞ্জয় কুমারের মাথার কাছে একটা চেয়ারে বসে আছেন রমি দত্ত, তার দ্বিতীয় স্ত্রী। রমির পাশে তার 2 ছেলে মেয়ে। ছেলেটির বয়স 18-19, মেয়েটির 16-17। সঞ্জয় কুমারের সঙ্গে এদের ছবি বহুবার নানা পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তাই দেখা মাত্রই চিনতে পারল সুমিতা। সঙ্গে সঙ্গে তার মুখটা কঠোর হয়ে যায়। মনে হয় এরা তাকে আর নিরুপমাকে বঞ্চিত করে সঞ্জয় কুমারকে ছিনিয়ে নিয়েছে। এই সময় কে একজন টিভির লোকেদের রমির কাছে নিয়ে আসে। বলে, ইনি সঞ্জয় কুমারের স্ত্রী, এর জন্যই সঞ্জয় কুমার হতে পেরেছেন। এর একটা... লোকটার কথা শেষ হতে না হতেই মাথার ভেতর যেন রক্তবাহী কোনো শিরা ছিঁড়ে যায় সুমিতার। চিৎকার করে বলে ওঠে, সব মিথ্যে, আটার লাই। এক কোণে সবার আড়ালে দাঁড়িয়ে চোখের জলে সঞ্জয় কুমারকে শেষ বিদায় জানাচ্ছিলেন নিরুপমা। দৌড়ে গিয়ে তার একটা হাত ধরে টানতে টানতে নিয়ে এসে আশ্চর্য এক ঘোরের মধ্যে যেন বলে, এই মহিলা সঞ্জয় কুমারের প্রথম স্ত্রী নিরুপমা দত্তর স্যাক্রিফাইস ছাড়া তিনি কোথায় থাকতেন? পৃথিবীর কেউ তার নামও জানত না। এই মহিলা নিজের মা, বাবা, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে একদিন সঞ্জয় কুমারের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তারপর তার মা যা যা করেছেন সব একটানা বলে যায়। বিব্রত, স্তম্ভিত নিরুপমা তাকে থামাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। সবাই হতচকিত। সমস্ত হলঘরে আচমকা বিস্ফোরণ ঘটে যায় যেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।